তো প্রথম সময়টুকু আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখতে দেখতে যাবে। তারপর আমি তোমাদেরকে দেখাবো হাউ টু রিড আ প্যাসেজ, এবং রুটিনের মধ্যে একটু পরিবর্তন আসছে। অর্থাৎ আজকে আমি যে ক্লাসগুলো নিব এই ক্লাসের উপর বেস করে, ঠিক আছে, এই ক্লাসের উপর বেস করে হচ্ছে আগামী 3 দিন তোমাদের রিটার্ন হবে। পাশাপাশি যা যা বলবো হোমওয়ার্কগুলো থাকবে। ধরো আগামী শনিবারে একটা রিটার্ন পরীক্ষা হবে, আগামী শনিবারে মানে আগামী কালকে। এটার জন্য তোমাকে আজকে পুরো রাতও জাগতে হতে পারে, বাট ইউ হ্যাভ টু ডু ইট। সিলেবাসটা এই পর্যায়ে গিয়েছে, কারণ আমরা জানি প্রায় তোমার 3 মাস ধরে হয়তো বা 2 মাস ধরে তোমার টেক্সট বইটা ওপেনই করো নাই। সো আজকে অনেক কাজ আছে, এবং এটা তোমাকে অবশ্যই, তোমার যদি মনে হয় কনফিডেন্স গ্রো হয় যে না ভাই আমি ইংলিশে আছি, তো আমার কাছে মনে হয় ঢাকা ভার্সিটি প্রিপারেশন অর্ধেকটুকু এগিয়ে যায়। ম্যাক্সিমাম পোলাপ্যান ইংলিশেই ফেল করে, এটা আমরা জানি। বিগত বছর রেশিও দেখো 92% ফেল, 8% পাস। বাংলাতেও ফেল করে, বাংলা ফেল করে এমন না, বাট ইংলিশটাতে কেন যেন একটু বেশি বেশি প্রবলেম থাকে। সো আজকের রাতটা তোমার খুবই কষ্টে যাবে যদি তোমার একান্ত ইচ্ছা থাকে ঢাকা ভার্সিটি রিলেটেড, কারণ তুমি আজকে যা যা পড়বা তাই তাই নোটস করে তুমি আবার এখানে এসে জমা দিবা। আগামী কালকে তোমাকে জমা দিতে হবে। তোমার এই ভুল ভ্রান্তিগুলো কি কি আসছে, এর জন্য আমাদের যে রিটেনের টিম আছে তারা সুন্দর করে মার্ক করে কোথায় কি প্রবলেমস গুলো হচ্ছে এগুলো কমেন্ট আকারে থাকবে, অ্যান্ড ছবি তুলে রাখবো আমরা। আমরা ঠিক সামনে শুক্রবার এমন একটা দিনেই তোমাদের আমল নামাগুলো আমরা স্ক্রিনে এভাবে শো করবো। এটা না লজ্জা পাওয়ার কিছু নাই, নামগুলো মেনশন করা থাকবে, তুমিই দেখবা। ধরো একটা নাম এক্স ওয়াই জেড, একটা নাম দেওয়া আছে, যে এক্স ওয়াই জেড এত তারিখে কি জঘন্য লিখতো, 1 মাস 1.5 মাস পরে এক্স ওয়াই জেড মাশাআল্লাহ খুব ভালো লিখছে। সবকিছু নিয়ে চিচি বলা দরকার নাই। সো এটা করলে কনফিডেন্স গ্রো হবে ভালো করে। তো আজকে আমরা মূলত দুটো প্যাসেজ নিয়ে, 3টা প্যাসেজ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে বাদ দিয়েছি, অ্যান্ড হচ্ছে আমরা নেলসন ম্যান্ডেলা পড়বো, সেই সাথে 2 MN দেখবো, অ্যান্ড হচ্ছে আমরা ড্রিমসের প্রথম যেটা ড্রিমস 1 এটা করার পরে পরে শুক্রবার এগুলো করার পরে তোমাদের আমরা লিটারেচার বেস একটা ক্লাস নিব, কারণ ড্রিমসের কবিতাগুলো আছে, এই দুটো কবিতা আমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করব। আরেকটা বিষয় শেয়ার করা উচিত, সেটা হচ্ছে যে আমরা না শুধু নেলসন ম্যান্ডেলাটা খুব সুন্দর করে তোমাকে দেখাবো যে এইভাবে পড়তে হয়। যদি আমরা 13টা ইউনিটে ভালো করে দেখাই তো আগামী 6 মাসেও 8 মাসেও আমাদের প্রিপারেশন কমপ্লিট হবে না। আমরা জাস্ট আজকে তোমাদেরকে দেখাবো যে এইভাবে প্যাসেজগুলো নিতে হবে, বাকি পড়াগুলো তোমাকে ওভাবেই পড়তে হবে। প্রতিদিনই যখন ক্লাস হবে অর্থাৎ যে পরীক্ষাগুলো হবে তার আগে আমি দেখাবো এই বিষয়গুলো ফোকাস করবা, মূল কাজটা তোমাদের বুঝে গেছে। সো তাহলে শুরু করি প্রথম দিয়ে। প্রথমত মানবিক মানবিক দিয়ে শুরু করছি। দেখো যে এটা হচ্ছে, আমি সবসময় তো কথা বলেছি যে তোমাদের যদি আজকে বেসিক যদি ক্লিয়ার থাকে, আমি শুরুতেই আমি কেন একটা স্টুডেন্টকে কষ্ট দিব। আমি তো জানি তোমাদের তো একদিন হলো ক্লাস নিয়েছি আমি, আমার সবারই কেন যেন একটা বেসিকে প্রবলেম আছে, অনেক প্রবলেমস আছে বেসিক নিয়ে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা সপ্তাহে 3 দিন বেসিক ক্লাস করছি আর একদিন এক্সপ্লেনেশন করছি। প্রথম দিন একটু কষ্ট হতে পারে, বা নিজেকেও দেখতে নিজেকে একটু জাজ করা দরকার হয়। তো এইগুলো বিষয়গুলো নিয়ে আমরা মন খারাপ করবো না। আমরা 10টা বা একটা মাস যাওয়ার পর যখন দেখবো যে কোনো উন্নতি হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা আলাদা স্টেপ নেওয়ার চেষ্টা করব। তবে যতটুকু বেজ আছে অ্যাজ এ স্টুডেন্ট অফ, এখন তো 3rd ইয়ারে আছো তোমরা, রেজাল্ট হয়নি তাই না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোর্স করে ইন্টার 3rd ইয়ারে আছো, এই 3rd ইয়ার স্টুডেন্ট কেমন বেজ একটু আসতে পারে ব্যাপারগুলো, এগুলো আমরা দেখে দিব। আর এক্সপ্লেনেশন গুলো কেমন করে লিখতে হয় সেটাও আজকে একটু করে দেখাই দেবো। তবে সবার আগে যে বিষয়টা আলোচনার কথা চলছিল সেটা হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন্স গুলো দেখবো। এটা হচ্ছে রিটেনের কোয়েশ্চেন্স, প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন। এটা হচ্ছে একদম হয়ে যাওয়া রিসেন্ট 2023-24 রিটেন কোয়েশ্চেন্স গুলো কেমন এসছে। কিন্তু তুমি বসে যাও, তোমার কষ্ট হবে, বইটা নিয়ে আসি। বইটা নিয়ে আসো। হ্যাঁ, তোমার ওই বইটা আমাকে একটা মেল করো তো, ইয়া করে মেল করে দাও, স্ক্যান করে মেল করে দাও। দেখো ঢাকা ইউনিভার্সিটি 2023-24 রিটেন কোয়েশ্চেন ছিল এখানে। দেখো এই রিটেন কোয়েশ্চেন্স গুলো আসলে কি কি এসছে। দেখো রাইট আ প্যারাগ্রাফ অন দা ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স। তোমাকে কিন্তু বলে নাই যে গুড ম্যানার না লিখো, তুমি বলছে ইম্পর্টেন্স। তো তুমি শুধু গুড ম্যানার না লিখলে হবে না, তোমাকে কি করতে হবে, গুড ম্যানারের ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করতে হবে। তবে লাস্টের দিকে অ্যানালাইসিস করতে করতে একটা ইউনিট দেখলাম বলেই দিয়েছে যে যে কোনো রিটেনের একটা প্যারাগ্রাফ লিখতে গেলে 3টা অংশ থাকে। একটা থাকে হচ্ছে বলা হয় ইন্ট্রোডাক্টরি পার্ট বা টপিক সেন্টেন্স, বলা হয় মেইন বডি বা সাপোর্টিং সেন্টেন্স, আর হচ্ছে কনক্লুশন পার্ট বা টার্মিনেটর। এই যে 3টা পার্ট থাকে,
এই 3টা পার্ট করে একটা প্যারাগ্রাফকে তোমার সম্পূর্ণ করতে হবে, নাহলে কিন্তু প্রপার মার্কস পাবা না। কারণ রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ গ্লোবাল ম্যানার্স, এখানে মানে একটু তুলতে হলে অসুবিধা হয়েছে, এখানে অনেক সময় লিখে দেয় যে উইদিন 10 সেন্টেন্সেস, 10 সেন্টেন্সের মধ্যে বেশি তুমি লিখতে পারবে না। সেন্টেন্স তো ভাই অনেক রকমই হয়। ধরো তুমি নিজের ফ্যামিলি নিয়ে কথা বলছো, বলছো আই হ্যাভ এ ব্রাদার, হ্যাঁ, হিজ নেম ইজ আসিফ, হি ইজ এ ডক্টর, হি হ্যাজ কমপ্লিটেড হিজ এমবিবিএস ফ্রম ডিএমসি। 5টা সেন্টেন্স ডান। এটা কি কিছু হইলো? এই 5টা সেন্টেন্স তুমি ঢাকা ভার্সিটি এভাবে লিখবা? তোমার লেখার মান উন্নত করতে হবে, তোমাকে বুঝতে হবে যে কিভাবে অ্যাপোজিটিভ করে সেন্টেন্সগুলোকে শর্ট করা যায়, কিভাবে রিডিউস ক্লজ করে সেন্টেন্সগুলোকে শর্ট করতে হয়। এই যে অ্যাপোজিটিভ বলছি, এই যে রিডিউস ক্লজ বলছি, আমাদের কি জানি হাউ টু রিডিউস আ ক্লজ? আমাদের ক্লজ কি বুঝতে হবে, রাইট? আমাদের সাবজেক্ট অবজেক্টিভ আমরা যদি ফাইনাইট ভাব না হবে আমরা ক্লজ বুঝবো না। তাহলে এই যে 5টা সেন্টেন্স বললাম, এটাকে এভাবে বলি, মাই এল্ডার ব্রাদার আসিফ ইজ আ ডক্টর, কমা, কমপ্লিটেড হিজ এমবিবিএস ফ্রম ডিএমসি। শেষ হয়ে যায় না? তো তুমি 5টা সেন্টেন্সকে আমি কি তুমি 5 সেন্টেন্স যা বললা আমি এক সেন্টেন্সে তা বলে ফেলছি। তো ভাই সেন্টেন্স লেখার মধ্যেও তো একটা পার্থক্য আছে। এই বিষয়গুলোই আমরা সামনের দিকে ফোকাস করব, যে কিভাবে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ করা যায়। 5টা সেন্টেন্স লিখবা, কেউ 5টা সেন্টেন্স লিখবে, কিন্তু ওই এক সেন্টেন্সে, এখন তুমি বলো তো, যে ছেলেকে 5টা সেন্টেন্স লিখলে ও হবে, আর তুমি একটা সেন্টেন্স লিখলা, তাহলে ওর ইনফরমেশন তোমার ইনফরমেশন কি এক হবে? ইজ ইট পসিবল? কোনোভাবেই পসিবল না। সো অফকোর্স তোমার রিটেনের মার্কস আলাদা হয়ে পারবে। 10টা সেন্টেন্স বলেছে, তার মানে ওই যে আই হ্যাভ এ ব্রাদার, হিজ নেম ইজ আসিফ, হি ইজ মাই এল্ডার ব্রাদার করে যাচ্ছ, একটা একটা করে বাড়িয়েই যাচ্ছ, হবে না। সো উই হ্যাভ টু মেনটেন ইট, যে কিভাবে রিটেনে ভালো করতে হবে, কিভাবে প্যারাগ্রাফগুলো লিখতে ভালো হবে। প্যারাগ্রাফ লেখার অন্যতম একটা উপায় হচ্ছে শর্টেনিং টেকনিক ইউজ করতে পারি, মানে শর্ট করা শিখতে হবে, কিভাবে আমি সংক্ষিপ্ত করতে পারি, এই বিষয়গুলো আমরা নজরে রাখবো। তো এই যে দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার, যদি আমার এক্সপ্লেন করার কথা না, তারপর আমি বলে দিচ্ছি যে আমাদের, তার মানে তুমি খেয়াল করছো এই গুড ম্যানার্স, তোমাদের কিন্তু ম্যানার নিয়ে একটা কি আছে, প্যাসেজ আছে, কিন্তু আছে না, এটিকেট অ্যান্ড ম্যানার্স, দেখছো? এটিকেট অ্যান্ড ম্যানার। তো সো এই গুড ম্যানার্স নিয়ে এখানে আসছে, কিন্তু ম্যানার নিয়ে বলনি, গুড ম্যানার স্পেসিফিক করছে, গুড ম্যানার আরো স্পেসিফিক করেছে কি ইম্পর্টেন্স অফ গুড ম্যানার। তার মানে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের খেয়াল রাখতে। এখন বলতে পারো ভাইয়া প্যারাগ্রাফ তো শেষ নেই, অনেক আছে, তোমাদের নিজেও কিছু বের করতে হবে, পাশাপাশি আমরাও লিস্টিং করে দেব। দেখো, এক্সপ্লেইন দ্য প্রভার্ব, হোয়ার দেয়ার ইজ আ ওয়েল দেয়ার ইজ আ ওয়ে। তার মানে কি আমাদের কিছু প্রভার্ব করতে হবে, রাইট? এই প্রভাবগুলো আমরা আস্তে আস্তে, আমাদের কেবল শুরু, আমাদের সাথে অনেক সময় আছে এখন, এই প্রভাবগুলো আমরা অনেকগুলো কালেক্ট করব, অনেকগুলো প্রভাব কালেক্ট করব। এই প্রভাবগুলো আমরা আস্তে আস্তে তোমাদেরকে আমরা দিতে থাকবো, টেনশন নেই। অনেকগুলো প্রভাব দেবো, দেখা যাচ্ছে 30-40টা বা 25টা যেরকমটা পড়ে। বলো ভাইয়া গত প্রভাব পড়বে না, পড়তে পারে, নাও পারবে, বাট উইল টেক আওয়ার প্রিপারেশন, আমরা নিয়ে দেখি। কারণ এটা এক্সপ্লেনেশন লিখতে গিয়ে তোমার অনেকটা পথ এগিয়ে যায়, রিটেন ইংলিশের প্যারাগ্রাফ তুমি সুন্দর করে লিখতে পারবে তখন। সো আমরা এই যে প্রভাবগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো তারপরে দেখছো কি লেখা আছে, রাইট ফাইভ মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং। হ্যাঁ, মিনিংফুল বলছে, ধরো বলছে আইসোলেশন, তো বললা আইসোলেশন ইজ এ ওয়ার্ড, বাক্য হয়ে গেল? এটা কোনো মিনিংফুল বাক্য হলো? নো। সো আমাদের বুঝতে হবে যে মিনিংফুল বাক্য বলতে আসলে কি বোঝায়। এখন বলতে পারবো ভাইয়া আমরা ধরো তো এটাই করতাম, আইসোলেশন ইজ এ নাউন বা আইসোলেশন ইজ এ ওয়ার্ড, আইসোলেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ড। কিন্তু তুমি কিভাবে বুঝবে একটা মিনিংফুল হচ্ছে কিনা হচ্ছে? এই জন্য আমাদের টিম আমরা আছি, আমরা দেখে দেবো, বুঝতে পারলা? সো যা লিখবা, এটা খুব নিজেকে হতাশ মনে হয় অনেক সময়, বা নিজে খুব কেমন মনে হচ্ছে কিছু নাই, খুব গরিব গরিব ফিল হবে যখন তুমি একটা জিনিস লিখছো অথচ কাউকে দেখাতে পারছো না যেটা কি আদৌ ঠিক আছে নাকি নাই। ওকে, তো এই গরিব গরিব ফিল হবে না। এখন যাই সন্দেহ হবে তাই তুমি হঠাৎ করে লিখতে লিখতে মনে হচ্ছে হবে, একটা সুন্দর করে তুলে একটু ফোন দিয়ে দিলা, বা তুমি একটু গ্রুপে পোস্ট করে দিলে, তুমি ইফ ইউ ইউজ ফেসবুক। দেখো, এই যে স্পন্টেনিয়াস, আইসোলেশন, রিসোর্সফুল, অ্যাডিকুয়েট, এটা কি লেখা আছে, টলারেন্স। খেয়াল করো তো ইয়ার্ডগুলো একটা আনকমন তোমাদের প্রত্যেকটাই টেক্সটের সাথে না? বলো তো স্পন্টেনিয়াস কোন এটা কোথায় আছে? হ্যাঁ, ড্রিমসে আছে, অনেক জায়গায় আছে, তাই না? আইসোলেশন টুইমেনে আছে,
বুঝতে পেরেছো? এখন থেকে আমাদের দেখেই বুঝতে হবে যে ওয়ার্ডটা আসলে কোত্থেকে নেই, আমাকে এতটুকু পড়তে হবে। এবং সবচেয়ে মজা ব্যাপার হলো যে তুমি তো খুব ভালো করে টেক্সট পড়ে ফেলতে পারো, তোমার বিবিতে চান্স নিশ্চিত ইংলিশে 20 থেকে 25টা কোয়েশ্চেন পাবা তুমি। মানে 30 মার্ক না কয় যেন এমসিকিউ পড়ে, এর মধ্যে 15-20টা তোমার টেক্সট থেকে আসবে। তারপরে দেখো টলারেন্স, এই ওয়ার্ডগুলো অনেক কমন। এই টলারেন্স তোমার হচ্ছে মেবি লেসন 1-এও আছে, লেসন 2-তেও আছে। হ্যাঁ, রিসোর্সফুল, হ্যাঁ এই অধ্যায়টা কোথায় আছে, এই শব্দটা কোথায় আছে বলো? যেমন ধরো আমরা বলতে পারি হচ্ছে ইউথফুল অ্যাচিভার্স আছে না, ওই অধ্যায়ে দেখবা আছে তোমার হচ্ছে যে কালসিন্দু গ্রামের যে মেয়ে ফুটবল টিম আছে, ওই অধ্যায়গুলো মানে তোমার শব্দ দেখে বুঝতে হবে যে আচ্ছা এই অধ্যায়টা ওখান ওইখান থেকে আসছে। এখন ওইখান থেকে কি সেন্টেন্স লিখতে হবে? নো, দ্যাট ডাজন্ট মিন। এটা একটা মিনিংফুল সেন্টেন্স হলেই হবে। কিন্তু দেখো প্রত্যেকটাই অ্যাডিকুয়েট, এই প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু তোমার টেক্সটে এখন যদি বলতো যে কোত্থেকে আসবে জানি না, যেখানে যে কোনো জায়গা থেকে তোমাকে বাক্য লিখতে হতে পারে। এটা তো অনেক বড় একটা মানে আমাদের হচ্ছে পরিসংখ্যা কমায় ফেলছে যে টেক্সটের মধ্যে থেকে আসবে। কোন একটা স্টুডেন্ট টার্গেট যদি ফার্স্ট ইয়ার থেকেই থাকে যে না আমি ঢাকা ভার্সিটিতে পড়বো, তো তার উচিত ছিল যাতে তখন থেকে আস্তে আস্তে একটু একটু করে এগুলোকে এগিয়ে নেওয়া। বোঝা গেছে? তো ভাই এই কয়টা রিটেন আমার কাছে মনে হয় না, আমি টিচার বলে বলছি না, ফেল করার মতো না ভাই। অ্যাটলিস্ট 4 পাওয়া যায় ভাই। এটা দিয়ে তো একটা বাক্য, এটা দিয়ে তো একটা মানে ইজি বাক্য তৈরি করা যায়, 3টা লিখো 3 মার্ক। তুমি গুড ব্যানার নিয়ে 5টা সেন্টেন্স লিখতে পারো ভালো করে, 5টা লেখ 6টা লেখ 10টা লিখলে তো তুই 5 পাবি, তাহলে 5 আর 4 নয়তো এমনি চলে আসে। মানলাম তোকে সেটা অনেক কঠিন মনে হয় যে হোয়ার দের ইজ আ উইল দের ইজ আ ওয়ে, তা তোমরা জানি ইচ্ছা থাকলে উপায় হয়। মানলাম এক্সপ্লেন করতে একটু কঠিন মনে হচ্ছে, এটা তুমি স্কিপ করলা, তাও তো তুমি 10 পাও এমনিতেই। ফেল করার মতো না, মানে ভয় পেও না ভাই, এটা ইজিলি পাস করা যায়। এটা ছিল হয়ে যাওয়া তোমাদের সিনিয়র ভাইয়া আপুদের আর কি। এবার দেখো ডিও এটা কত, এটা 22-23-এ তাই না? এটা হচ্ছে 22-23-এ, 22-23-এ একটা হচ্ছে ইয়া আছে রাইট, শর্ট প্যারাগ্রাফ। 22-23-এ অনেকগুলো ফেল করছে যে টার্সিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ। ভাই তোমাদের একটা চ্যাপ্টার আছে এডুকেশন নামে, দেখছো কিনা? তোমাদের টেক্সট বই আছে এডুকেশন নামে একটা চ্যাপ্টারই আছে, যে চ্যাপ্টারে তোমার হচ্ছে হায়ার এডুকেশন না কথা বলা আছে। তার মধ্যে একটা হচ্ছে টার্সিয়ারি। টার্সিয়ারি মানে কি জানো? এই যে তোমার সেকেন্ডারি, সেকেন্ড ইয়ার এরকম হয় না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এর পরের যে শিক্ষা সেটাকে বলা হয় কি টার্সিয়ারি, মানে হায়ার এডুকেশন বলা হয় হচ্ছে। টার্সিয়ারি শব্দটা কেউ মিনিং জানে না, সে 10 মার্ক প্রথমেই মারা, প্রথমেই শেষ যদি তুমি টার্সিয়ারি এডুকেশনের মিনিং না জানো। কিন্তু কাকতালীয় ভাবে তোমরা দেখেছো, আমার একটা বই ছিল না অ্যাডমিশন টেক্সট, আমি বেশ কয়েকজন এমনি দিয়েছিলাম অ্যাডমিশন টেক্সট, ওই বইয়ের লাস্টের পেজে লেখা ছিল এডুকেশন ইন বাংলাদেশ, হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, ওখানে লেখা আছে টার্সিয়ারি এডুকেশন মিনস হায়ার এডুকেশন। তো যে একটা বার হলো ওটা পড়েছে, হায়ার এডুকেশন তুমি লিখতে পারবে না, টার্সিয়ারি বাদ দিয়ে লিখি হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, তো ফাটা লিখে দেবা, কিন্তু একটা শব্দে এখানে মেরে দিয়েছে। বুঝতে পারলা? এই যে এখন তোমাকে তো বলেন না এডুকেশন ইন বাংলাদেশ, বলছে টার্সিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ। তো টার্সিয়ারি বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। 10 মার্কস, চিন্তা করতে পারো। এক্সপ্লেইন দ্য ফলোইং সেন্টেন্স ইন 5 সেন্টেন্স। সেম জিনিস, এই 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 প্রথম একটা এক্সপ্লেনেশন আসছে যে while adolescence is a time of tremendous growth and potential, it is also time of considerable risk. এটা তোমরা যদি খুব ভালো করে প্যাসেজ করে থাকো, তো আমার কাছে মনে হয় যে 2-3টা সেন্টেন্স ভাই লিখাই যায় এইখান থেকে। সো 5 সেন্টেন্স বলছে 5টা, তার মানে কি 5 মার্ক লিখতে পারবে না এখান থেকে, একটু এক্সপ্লেন করতে পারবে না কেন বলা হয়েছে তুমি অ্যাডলসেন্স আছে। তাহলে আমি সবসময় বলতাম যে আমার যদি ফাইনাল প্রিপারেশনের সময়ও বা সেকেন্ড ইয়ারে গিয়েও আমার তো পরীক্ষা দিতে হবে এইচএসসি, তখনও প্যাসেজগুলো আমি ধুমায় মুখস্থ করতাম, যেহেতু আমার টাকে ঢাকা ভার্সিটি। তখন তো আমি বলি না সবসময় যে ভাই একটা কোয়েশ্চেন ব্যাংকগুলো কিনে রাখো, তখন তোমার মধ্যে অটোমেটিক প্রত্যেকটা প্যাসেজকে একদম সেই মতো বেগে পড়তাম, আজকে এসে এত কষ্ট হতো না। সো এইটা এইভাবে এক্সপ্লেন করতে হবে। এখন তোর মধ্যে এর আগে কখনো এভাবে এক্সপ্লেন করনি, সো আমাদের প্রত্যেক দিন আমরা এরকম হোমওয়ার্ক দিয়ে রাখবো, মানে আজকে তোমার 3 দিনের হোমওয়ার্ক দিয়ে দিব, অর্থাৎ শনিবার একটা জমা দিবা, সোমবার একটা জমা দিবা, বুধবার একটা জমা দিবা, আর যারা রবি মঙ্গল বৃহস্পতির তারা রোববার একটা জমা দিবা, মঙ্গলবার একটা জমা দিবা, বৃহস্পতিবার একটা জমা দিবা। বুঝতে পারলা?
এই হচ্ছে কাহিনী। দেন শুক্রবারের দিন তখন সবার খাতা দিব, আর হচ্ছে দেখাবো যে এই ভুলগুলো হচ্ছে, এগুলো ঠিকঠাক করে ফেলবা। বুঝতে পারলাম? আচ্ছা, আবার দেখো সেম, রাইট মিনিংফুল সেন্টেন্সেস of your own with each of the following words. দেখো, noteworthy, generosity, mandatory, performance, endangered, প্রত্যেকটা এগুলো কমন ওয়ার্ড এবং প্রত্যেকটা তোমার টেক্সট থেকে আসছে। সো আমরা টেক্সটটাকে এমন ভাবে পড়বো, প্রত্যেকটা ওয়ার্ড যেন আমার মাথা থাকে, ওই ওয়ার্ডটা আসলে কোন পার্টস অফ স্পিচ, ওই ওয়ার্ডের বানান, পাশাপাশি ওই ওয়ার্ড দ্বারা বাক্য তৈরি করতে পারছি কি না আমরা সেটাও দেখবে, এবং বাক্য ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটার জন্য তো আমরা আছি, মিনিংফুল বাক্য হচ্ছে কি না, তো এদের প্রতিও খেয়াল রাখতে হবে। তাহলে এটা গেল 22-23-এ, তাই না? দেখো, জেনারেসিটি শব্দটা ম্যান্ডেলা থেকে আসছে, হিজ জেনারেসিটি। হ্যাঁ, তো ঢাকা ইউনিভার্সিটি বিএড 2021-22-এর কোয়েশ্চেন এটা, ঠিক আছে? রিড দ্য ফলোইং অ্যান্ড এক্সপ্লেইন 5 সেন্টেন্স। দেখো, প্রথমটা হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ। চিন্তা করছো একবার এখন পর্যন্ত একটাও মিস যায়নি, প্রত্যেকবার কিন্তু প্যারাগ্রাফ এসছে। দ্য দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ। আমরা ইন্টার লিখতাম কি, ক্লাইমেট চেঞ্জ অফ বাংলাদেশ, তাই না? বা তাও না, ক্লাইমেট চেঞ্জ, রাইট ডাউন আ প্যারাগ্রাফ অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ নেই, কিন্তু এখানে কি বলে দিছে, দ্য ইম্প্যাক্ট, কি কি প্রভাব পড়ে বাংলাদেশের এই ক্লাইমেট চেঞ্জের উপর, এই বিষয়গুলো ফোকাস করতে হবে। 10 মার্কস আসছে। অ্যান্ড হচ্ছে এবার বাংলাদেশে কি কি প্রভাব পড়ে, বিশ্বে না, বাংলাদেশ। এখন তুমি তোমার ক্লাইমেট চেঞ্জ মুখ ছিল, তুমি দিলা একদম ক্লাইমেট চেঞ্জ মুখ ভালো হবে, হবে হবে না। আর 10 সেন্টেন্স বেশি লিখাও যাবে না, এবং সেন্টেন্সগুলো কি হবে, ম্যাচিউর করতে হবে, সেই বিষয়ে ফোকাস রাখতে হবে। অ্যান্ড রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড এক্সপ্লেন 5 সেন্টেন্স ম্যাক্স, সর্বোচ্চ 5টা সেন্টেন্স লিখতে পারবা। Why you agree or disagree with the with idea expressed in the text. এখানে কিন্তু কি বলছে, রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড এক্সপ্লেন। এই যে 1 2 3 4 5 6 7 8 8 লাইন এটা পড়েছে, বলছে why you agree or disagree, তুমি কি হোল প্যাসিভ টেন্স ফর ইফ টেন্স তুমি কি এগ্রি করো? ইয়েস আই এগ্রি, আমি এগ্রি করি। বিকজ, কেন এগ্রি করো, তখন তোমাকে এটা নিতে হবে। আমি বলবো ভাইয়া উত্তর করে দিলে ভালো হতো না? ভাই উত্তর করে দিবনি, টেনশন নেই, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা যে কোনো একটা বই তো আর কিনেছোই, ম্যাক্সিমাম দেখছে হাসান জামাইয়ের মতো বই কিনছো বা আরো অনেক আছে, প্রত্যেকটা বইতে সুন্দর করে এক্সপ্লেনেশন গুলো করা আছে। তো বিগত বছরের কোয়েশ্চেন্স গুলো যেগুলো আছে এগুলো কিনে নিবা, সমস্যা নেই, একটা করে তো সব তোমার উত্তর পাচ্ছই। আর এক্সট্রা যেগুলো আছে ওগুলো আগে তোমরা 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 করার পরে লাস্টের দিকে তখন আমরা সাজানো গুছানো আমাদের মতো করে দিব, কারণ আমরা চাচ্ছি না তোমাদের এটা নষ্ট হয়ে যাক। তোমরা সবকিছু পাতানো, সাজানো, গুছানো, রান্না করে ভাত বেড়ে মুখে তুলিয়ে খাওয়াবো, এই অভ্যাস খারাপ আমি করবো না কখনো, নষ্ট হয়ে যাবা। তুমি দেখো তো হুট করে তুমি লেখালেখি করতে পারবা না, বাট তুমি প্রতিদিন লেখা ট্রাই করো, তোমার ফেসবুকে লিখবা তুমি প্রতিদিন কোনোটা বিষয় নিয়ে, আস্তে আস্তে দেখবা তোমার ভোক্যাবস বাড়ছে, তোমার চিন্তা শক্তি বাড়ছে, তোমার ওয়ার্ড বাড়ছে, কারণ তুমি যখন লিখবা তখন আমার লেখাতে সবাই দেখবে মোটামুটি, তখন কি তুমি অনেক বই, একজন রাইটার বলেছিল তুমি তো 100 বই পড়ো, তাহলে তুমি একটা বই বা একটা লাইন লেখার যোগ্যতা অর্জন করতে পারবে। আমাদের তোমাকে প্রচুর পড়তে হবে, প্রচুর লিখতে হবে, ভুলগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে। ওই জন্য মুখস্থ কোনো দিকে চেও না, বরং ওই এই এক্সপ্লেনেশন গুলো দেখে তুমি একটা আইডিয়া গ্রো করতে পারো। বাট প্লিজ একদম ধুমায়া আমি 5টা এক্সপ্লেনেশন দিলাম তুই 5টা মুখস্থ করে চলে আসলা, এরকমটা করো না। রিটেন কেউ কাউকে শেখাতে পারে না আসলে, হ্যাঁ কিছু গাইড করতে পারি আমরা। রিটেন আসলে মানে এক একজন ব্যক্তি টু ব্যক্তি ডিফার করে, এটা পার্সন টু পার্সনে ডিফার করে, এক একজন রিটেন এক এক রকম হতে পারে। ওকে, তো এখন আমরা কবিতাগুলো খুব সুন্দর করে পড়াই দিব। হোল ফ্যাস্ট ড্রিমস ফর ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যানট ফ্লাই, হোল ফ্যাস্ট ড্রিমস ফর হোয়েন ড্রিমস। প্রত্যেকটা আমরা তো অর্থ পড়বই, পাশাপাশি প্রত্যেকটা স্ট্যান্ডা এক এক রকম মানে মেসেজ দেয়। এই এক এক রকম মেসেজগুলো আমরা এক্সপ্লেন আকারে তোমাদেরকে যেদিন যেদিন পড়াবো সেদিন সেদিন পূর্ববর্তী কোয়েশ্চেনগুলো আমরা ভালো করে অ্যানালাইসিস করবো আর কি। এটা হচ্ছে 20-21 প্রথম রিটেন, মেবি এটা না, সরি এটা দ্বিতীয় রিটেন, 19-20 রিটেন আসছে। সো এটা তখন কিন্তু কোভিড চলছিল, তাই প্রত্যেকটা রিটেনও কোভিড রিলেটেডই আসছে। তো রাইট এ প্যারাগ্রাফ অন ন্যাশনাল, এটা কিন্তু বলেনি ইম্প্যাক্ট অফ কোভিড-19 আউটব্রেক, একটা স্পেসিফিক সেক্টর তুলে দিয়েছে। কোভিড-19 তো সব জায়গায় বাজে বাজে ইম্প্যাক্ট ফেলেছে, তাই না?
কিন্তু সব জায়গার কথা কি বলেছে এখানে, একটি স্পেসিফিক টপিক বলেছে, সেটা হচ্ছে কি ন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড কোভিড-19। তো ন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে তোমাদের একটা অধ্যায় আছে না, তাহলে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে এই পার্টটুকু নিয়েছে। তাহলে বাংলাদেশের ন্যাশনাল ট্যুরিজমে কোভিড-19 কি প্রাদুর্ভাব ফেলেছিল, কি প্রভাব কোভিড-19 কি প্রভাব ফেলেছিল, এই বিষয়টা তোমাকে এক্সপ্লেন করতে হবে স্পেসিফিক ভাবে। তোমরা জানো না কত বছর ধরে, বহু মাস ধরে আমাদের কক্সবাজার সি বিচ বন্ধ ছিল, রাঙামাটি থেকে যে কোটা বাংলাদেশের মানে দর্শনীয় স্থান সবগুলোই বন্ধ ছিল। এর ফলে কি কি হয়েছিল, সেখানকার মানে টুরিস্টের ওপর বেস করে, ট্যুরিজম এই এজেন্সির বেস করে কত কত এজেন্সি বন্ধ হয়ে গেছে। ওই গ্রামে একটা গ্রাম চলেই তোমার টুরিস্টের বেস করে, কত টুরিস্ট গাইড বন্ধ হয়ে গেছে, কত ফটোগ্রাফি বন্ধ হয়ে গেছে। এটা লেখা খুব সহজ। হ্যাঁ, তো এই পয়েন্টস গুলো তোমাকে উল্লেখ করতে হবে ভালো করে। এইবার কিন্তু মানে সেন্টেন্স মেকিং নেই, তাহলে আমরা কি শুধু সেন্টেন্স মেকিং এর উপর এগুলো পড়বো না, তার মানে কি আমাদের উইথ ক্লুর দিকেও খেয়াল রাখতে হবে। এডুকেশন ক্যান বি ড্যাশ দ্য ট্রান্সমিশন অফ ভ্যালুজ নলেজ ফর মোর। তার মানে কি আমরা বেশ কিছু, এটা এবং এটা হচ্ছে আমাদের এডুকেশন আছে না চ্যাপ্টার, হয়তো ওই চ্যাপ্টার গুলো খুব ভালো করে পড়বা। এই যে উইথ ক্লু এখানে কমন আছে, তুমি প্যাসেজ যদি ভালো করে পড়তে পারো ভাই, খুব ভালো করে। এখন তুমি প্যাসেজ পড়ার সময় তুমি খুব তোমার অতীতকে মিস করবা, যদি এটা আমি একাডেমিক এভাবে পড়তাম। সো এটা খুব ভালো করে পড়তে হবে। অ্যান্ড তোমরা ইয়া লিখেছো না, স্টোরি রাইটিং লিখেছো না, ক্রিয়েটিভ স্টোরি অ্যান্ড দিস ক্রিয়েটিভ স্টোরি টাইপের। না ভাই লাইন বাই না, একটা আইডিয়া গ্রো করলেই হবে, লাইন বাই লাইন না। মানে ওয়ার্ড গুলোর মিনিং কি, এটা মানে কি, ওটা মানে কি, এটা মানে কি, এইটাকে বলছি ভালো মতন বুঝতে রাখা আর কি। আর তুমি যেন বলতে পারো অ্যাটলিস্ট যে ভাইয়া ন্যান্সের মাঝে এটা বলা হয়েছিল, বা এটা তাই, যেমন তোমরা একটা দেখলাম এক্সপ্লেনেশন, এই বিষয়গুলো। Add 5 more sentences to complete the following story. দেওয়াই আছে এতটুকু, আরো এমন 5টা তুমি সেন্টেন্স যুক্ত করবা সুন্দর সুন্দর করে, যে 5টা সেন্টেন্স দিয়ে একটা মিনিংফুল স্টোরি ক্রিয়েট করতে পারো। এটুকু তুলবা, দেন এটার সাথে আরো সুন্দর করে দিয়ে তুলতে হবে। খেয়াল করছো? সো আমাদের এটাও কিন্তু শিখতে হবে ভালো করে। তা আমরা মাঝে মাঝে একটা করে প্লট দিব, অ্যান্ড তোমরা লিখবা, আমরা দেখবো তোমাদের লেখার কি অবস্থা, কে কেমন সুন্দর করে লিখেছো। ওগুলো তো আবার দেখাবো যে তোমার এই এই অবস্থায় এগুলো এগুলো লিখেছো। অ্যান্ড দ্য লাস্ট, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট 2019-20 রিটার্ন। 19-20 মোটামুটি একই টাইপের কোয়েশ্চেন আসছিল, এখানেও একটা প্যারাগ্রাফ আসছে, এটা আর জীবনে আসবে না। সিগনিফিকেশন বঙ্গ শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, হিস্ট্রি স্পিচ, কোটা মুভমেন্ট নিয়ে এটা আমরা দিব, কোটা মুভমেন্ট নিয়ে একটা লেখালেখি করা যেতেই পারে আমরা ভালো করে। হ্যাঁ, বন্যা, কোটা, মানে রিসেন্ট যে টপিক গুলো নিয়ে এগুলো আমরা বলবোই, মানে বইয়ের গুলো দিবই, পাশাপাশি রিসেন্ট টপিক গুলো নিয়ে। Fill in the each gap with the following passage with appropriate words from the basket given below. তো এই যে সেম ঢাকা সিটি, হ্যাঁ, দ্য বাউন্ডারি অফ দ্য রিভার বাংলাদেশ শাকিং লাইন, এটা কিন্তু টেক্সট থেকে আসছে, তোমাদের এটা ছিল নাই আমাদের সময়, মানে 15-16 সেশন 18-19 তারা 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 এটা পড়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াটার নিয়ে একটা চ্যাপ্টার ছিল, ওয়াটার পলিউশন, সেখানে এটা ছিল, এটা বই থেকেই আর কি উইথ গুলো আসছে বই থেকে। এন্ড দেখো সেন্টেন্স মেকিং, কিন্তু মানে একটা বছর শুধু মিস গেছে সেন্টেন্স মেকিং, প্রত্যেকবার এই সেন্টেন্স মেকিং চ্যাপ্টারটা কিন্তু বাদ যায়। এটা হেরিটেজ, এম্পাওয়ারমেন্ট, হসপিটালিটি, ফ্যাসিনেশন, হ্যাঁ, ইন্টিগ্রেট, এগুলো সব টেক্সট থেকে আসছে। তাহলে আমাদের মোরাল অফ দ্য স্টোরি দাঁড়াচ্ছে কি ভাই, টেক্সট টেক্সট অ্যান্ড টেক্সট। এটা গেল বি ইউনিটের। এবার দেখো ডি ইউনিট, যেটা আর নাই, যেটা বিভাগ পরিবর্তন হয়ে গেছে। তো বি আলাদা ডি আলাদা যাই হোক না কেন, আমরা চেষ্টা করবো সব রিটেন গুলো ইনক্লুড করার এখানে, ঠিক আছে? এখানে কি পড়েছে দেখো, ট্রান্সলেশন পড়েছে, ওকে। অ্যান্ড তারপরে কি হচ্ছে, রাইট এ প্যারাগ্রাফ, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব নিয়ে লিখতে বলছে 10টা সেন্টেন্স। আই হোপ যে এটা সবারই পারা উচিত, কিন্তু ফ্রেন্ডশিপ যে আসলে তোমাদের ফ্রেন্ডশিপ লিখার কেমন ভাবে লিখতে হবে সেন্টেন্স, আর লিখলাম আই হ্যাভ এ ফ্রেন্ড, হি, এরকম শুরু করলাম। তো তুমি এখন ফ্রেন্ডশিপ আসলে কিভাবে লেখা উচিত এই টাইপের প্যারাগ্রাফ গুলোকে, এরকম যে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এখন তুমি ফ্রেন্ড আই হ্যাভ এ ফ্রেন্ড, হিজ নেম ইজ এটা, সে এটা, সে ওটা, এটা ওটা ওটা, তুমি ফ্রেন্ডশিপ বিষয়টা নিয়ে ভালো করে এক্সপ্লেন করতে পারবে না 10টা সেন্টেন্সের মধ্যে। এবং এই যে বললাম, একটা ইন্ট্রো লাইন, একটা মেইন বডি, এবং একটা কি কনক্লুডিং পার্ট, এই সবগুলো পার্ট যুক্ত করতে হবে। এবং তোমার প্যারাগ্রাফটা আদৌ যুক্ত হয়েছে কিনা এগুলো তো বুঝতেই পারছো, এগুলো জন্য আমরা আছি।
এবার ঢাকা ইউনিভার্সিটি ইউনিট 2020-21 সালের কোয়েশ্চেন। এটা 20-21-এও সেম জিনিস, তোমার হচ্ছে এক্সপ্লেনেশন করতে আসছে। যাদের বি ইউনিটে তোমার হচ্ছে ইয়া আছে, ইকোনমিক্স পড়েছো বা হচ্ছে স্ট্যাটিস্টিক্স পড়েছো, তারা তো এই ইউনিটে পরীক্ষা দিতে পারবা, এখন তো পারবে পরীক্ষা দিতে। এবং দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর এক্সপেকটেশন ফ্রম আ ইউনিভার্সিটি ইন 10 সেন্টেন্স। খুব মজার মজার রিটেন আসছে যে তুমি ইউনিভার্সিটি থেকে তুমি কি এক্সপেকটেশন করো, 10 সেন্টেন্সে লিখতে হবে। সো আমরাও মাঝে মাঝে এরকম কিছু কিছু প্লট দিয়ে দিব, করতে বলবো। অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি 2019-20 রিটেনটা কি আসছিল, মানে বাদ দেন প্রত্যেকবার কি এসছে, ট্রান্সলেশন কিন্তু এসছে। তো আমাদের ট্রান্সলেশন শিখতে হবে। আমরা ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, আমরা অনেকগুলো ট্রান্সলেশন করে দেবো। আমরা সেই ট্রান্সলেশনগুলো থেকে শিখবো কিভাবে ট্রান্সলেট করতে হবে। And the other, write a paragraph on the political leadership of father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. গায়া। এই ছিল গত কয়েক বছরের জি ইউনিট, যেটা এখন আর নেই, বিভাগ পরিবর্তন হয়ে গেছে। কিন্তু 2 বছরের কোয়েশ্চেন দেখে তোমার কি মনে হলো যে ভাই যেমন হোক প্যারাগ্রাফ লেখাটা ভালো করে শিখতেই হবে, এরা দিয়েই আমি পাস করে নিতে পারবো প্যারাগ্রাফটা। এই যে প্যারাগ্রাফ ভালো লিখতে পারবে তার জন্য স্টোরি রাইটিংটা কমন, তার জন্য এক্সপ্লেন করাও অনেক সহজ একটা বিষয় হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে এই ইউনিটের রিটেন। তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা ঢাকা ইউনিভার্সিটিতে, তারা যদি মনে করো যে আমি ম্যাথ আমার জন্য অনেক কঠিন, আমি ম্যাথ পারবো না, তাদের জন্য আর কি, বা বায়োলজি যাদের 4 সাবজেক্ট আছে, মানে 4 সাবজেক্ট বাদ দিয়ে তুমি চাইলে ইংলিশে আর কি হাত দিতে পারো। তো ঢাকা ইউনিভার্সিটি রিটেনে দেখো সেম জিনিস, কি করতে বলছে, সেন্টেন্স মেক করতে বলছে, সেম জিনিস কবিতা এক্সপ্লেন করতে বলছে। হ্যাঁ, এখান থেকে আবার বলেও দিয়েছে কি কি করতে হবে না করতে হবে। হ্যাঁ, তারপর রাইট এ ওয়েল অর্গানাইজ প্যারাগ্রাফ, দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ অ্যাডভার্টাইজমেন্টস, এবং এখানে বলে দিয়েছে ইন দ্য স্পেস, একটা স্পেস, নির্দিষ্ট স্পেস দেওয়া হবে, এতটুকু এতটুকুর মধ্যে লিখতে হবে। কিন্তু তুমি চাইলে 1.5-2 পাতা এত বড় করে লিখবা, এতটুকু স্পেস দিয়ে লিখবা হবে না, ওই বক্সের মধ্যেই লিখতে হবে, বক্স দিয়ে দিবে, ওই বাইরে যাওয়া যাবে না। এমন দেখো এখানে কি লেখা আছে, কিপিং ইন মাইন্ড দ্য এলিমেন্টস অফ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফে যে এলিমেন্টস থাকে খেয়াল রাখতে হবে, যে কি, সাচ অ্যাজ টপিক সেন্টেন্স, শর্টিং ডিটেইল সেন্টেন্স, সাপোর্টিং ডিটেইল সেন্টেন্স অ্যান্ড এ কনক্লুশন, খেয়াল রাখতে হবে। ধরো নেলসন ম্যান্ডেলা যে লিখতে পারে, বলি কি লিখবা, নেলসন ম্যান্ডেলা সাকসিডেড ইন ডিসমেন্টলিং অ্যাপার্থাইড ফ্রম সাউথ আফ্রিকা, এটাকে বলে ইন্টারলাইন। এন্ড এই উনি কি একা একা সাকসেস হয়ে গিয়েছে, ওনাকে অনেক কাঠখড় পোহাতে হয়েছে না? তাহলে এটা কি আমার এক্সপ্লেইন করতে হবে না সুন্দর করে? এর পেছনে তার কি কি হয়েছে কিন্তু সাপোর্ট দিতে হবে, এই জন্য তাকে জেল খাটতে হয়েছে, হ্যাঁ, তাকে নানান অত্যাচার হতে হয়েছে, হ্যাঁ, এই তাদের তার অ্যাক্টিভিটিস এবং তার অ্যাচিভমেন্টস গুলো আছে এগুলো ফুটিয়ে তুলতে হবে। তারপরে এমন একটা লাইন দিতে হবে যাতে মনে হয় কনক্লুড হয়েছে। এমন একটা লাইন দিলা যাতে আমার মনে হয় যে শেষ হইয়াও হইল না শেষ, রবীন্দ্রনাথের ছোট গল্প টাইপের, যাতে করে এন্ডিংটা না হয়, যাতে মনে হয় যে না দিস ইজ এন্ডিং। আবার দেখো 2021-22 তোমরা কিন্তু ইন্টার পরীক্ষা দিতে পারবা, সবাই সবাই সব ইন্টার পরীক্ষা দিতে পারবা। সো 2021-2022 সেম জিনিস, এক্সপ্লেনেশন ভাই আসছে, হয় কবিতা থেকে আসছে আর নয়তো প্যাসেজ থেকে আসছে। প্যাসেজ থেকে একবারই আসছে, কবিতা থেকে তো আমরা কবিতাগুলোকে খুব ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করবো, লাইন বাই লাইন এক্সপ্লেন করার চেষ্টা করবো, স্ট্যান্ডার বাই স্ট্যান্ডার এক্সপ্লেন করার চেষ্টা করবো। এখানে তাই দেওয়া আছে, আইডেন্টিফাই এন্ড এক্সপ্লেন any one literary device used in the above extract। এরকম সুন্দর জিনিস, লিটারি ডিভাইস বলতে আসলে কি বোঝায়? এই যে তোমার মেটাফোর, সিমিলি, এগুলোর নাম শুনছো না, এগুলোকে বলা হয় লিটারি ডিভাইস। এগুলো আমরা শেখাবো, সিমিলি কি, মেটাফোর কি, এগুলো শেখাবো। তোমরা তখন এখান থেকে খুঁজে পারবে ওখানে কি কি ইউজ করা হয়েছে, সিমিলি না মেটাফোর। তখন বলবো যে এটা সিমিলি বলতে আমরা এটা বুঝি, আর এখানে এই লাইনটা সিমিলিকে ইন্ডিকেট করছে। ওকে, দেখো এখানে কিন্তু দিয়েছে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট nature and mankind as a presented in the given extract। এখানে প্রশ্ন দিয়েছে, এই ক্ষেত্রে তুমি কি বুঝছো? তুমি এখন এটা পারবা না, কবিতা না পড়া থাকলে ভালো করে সম্ভব না। তো প্রত্যেকটা কবিতা আমি ভালো করে পড়বো, তোমরা যারা সায়েন্স থেকে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। হাউ ক্যান সায়েন্স বি মেড পপুলার among স্কুল স্টুডেন্টস ইন বাংলাদেশ? রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাপ্রক্সিমেটলি 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মাধ্যমে। তারপর কি, দ্য ডাইং ব্রিং অফ রিভার, মানে দেখো ওই যে এক্সপ্লেনেশন আসছে, হ্যাঁ, তারপরে যে লিটারি ডিভাইস গুলো কি, এটা তো আমি তোমাদের শেখাবো, এগুলো আসছে ঘুরে আবার সেম জিনিস। তাহলে কি গেল,
এ ইউনিট গেল, বি গেল, ডি গেল, এ গেল, এবার সি ইউনিট কমার্স স্যার, ঠিক আছে, ট্রান্সলেশন করে থাকি। আমরা তোমাদেরকে এটাও করাবো, ট্রান্সলেশনও তোমাদেরকে আমি করাবো, কারণ ট্রান্সলেশন করতে শিখলে তুমি আস্তে আস্তে প্যারাগ্রাফ লিখতেও শিখবে ভালো করে। হ্যাঁ, তো ট্রান্সলেশন গুলোর প্রতি ফোকাস করবো আমরা ভালো করে। হুম, এবং একটা থেকে ইংলিশ থেকে বাংলা, আর একটা থেকে কি বাংলা থেকে ইংলিশ। এই দেখো, ইংলিশ থেকে বাংলা আর বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করে থাকি। আর এটা এটা খুব ইম্পর্টেন্ট, এটা এখন পড়া যাবে না, এটা যখন আমাদের গ্রামার পড়া শেষ হয়ে যাবে আস্তে আস্তে, গ্রামার পড়াগুলো, গ্রামার একটা টার্ম আছে দেখবা, পিন পয়েন্ট এরর, ওইটা এখানে খুব কাজে লাগবে রিটেনে, এমসিকিউ তো কাজে লাগবে, রিটেনে অনেক কাজে লাগবে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 2022-23-এর সি ইউনিটের, সেম সি ইউনিটের চেঞ্জ হয়নি, একই রকম সেম, বুঝতে পেরেছো? দেখো, এটা সি ইউনিট 2021-22-এর, দেখো প্রত্যেকটা কি, এদিকে কমার্সের গুলো ঠিক আছে, ট্রান্সলেশন অ্যান্ড হচ্ছে তোমার এরর ধরতে হবে। আর তবে একবার চেঞ্জ হয়েছিল 2020-21-এ, এটা হচ্ছে তোমার ইয়া নিয়ে, এই যে ইয়া পড়েছিল, ফিল ইন দ্য গ্যাপ পড়েছিল, প্যারাগ্রাফ, মানে ওই ঘুরে প্যারাগ্রাফটা কমন জিনিস, হ্যাঁ প্যারাগ্রাফ কিন্তু আসতেই আছে বারবার করে, বুঝতে পারবা? তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমরা প্যারাগ্রাফগুলি খুব ভালো করে শিখতে হবে আমাদের। এই হচ্ছে অবস্থা। আরেক কোয়েশ্চেন রিটেন নিয়ে কেমন মনে হচ্ছে? খুব কি কঠিন মনে হচ্ছে রিটেন, নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে, যেটা কি সম্ভব? আমরা, এটাও ঠিক আছে, দেখে তো অব লাগলো যে মানে যতটা কঠিন ভাবে ঢাকা ভার্সিটি রিটেন আছে রে, পারবি, পরীক্ষা দেবো না, দেওয়া যাবে না, কিন্তু তুমি তো খুব, তোমার মানলাম ভাই, তোর 20-20 পাইতে হবে না, একটা প্যারাগ্রাফ ভাই 10 মার্ক, 8টা সেন্টেন্স, 7টা সেন্টেন্স লিখলে তুমি 7 পাও, আর 4টা 5টা কেন পারবা না? তাহলে তুমি ঢাকা তুমি কেন দিবা? তুমি 4 মাসে নিজেকে একটু প্রিপেয়ার করবে না, পড়বা না? আতে ওই সময় তো যা সময়, আচ্ছা টোটাল সময় কতক্ষণ জানো এটা? 1.5 ঘন্টা সময় না, তো আধা ঘন্টা সময় বাবা, 45 মিনিট সময় বাবা, আর তোমার বাকিটুকু এমসিকিউ দিয়ে নিবে, একসাথে দিয়ে দিবে, খাতা দিয়ে দিবে একটা, ঠিক আছে? এখন আর তুমি মজা করে লিখিয়ে যাচ্ছ এদিকে, এমসিকিউটা নিয়ে নিবে, হ্যাঁ তারপরে তখন বলবে দিবে, খাতা দিবে, কোয়েশ্চেন পেয়ে লাভ আছে তোমার যদি খাতা খাতা না দেয়। যেমন টাইম ম্যানেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই টাইম ম্যানেজটাই আমি তোমাদেরকে শেখাবো, কিভাবে টাইম ম্যানেজ করতে হবে। বা দিল সহজ, ফ্রেন্ডশিপ নিয়ে, আরে লাগা, খুব লিখছিস তো মজা করে, এদিকে তো টাইম শেষ গা। এই জন্য একদিন কি করে জানো, যে ফর ইফ ড্রিমস দেখালাম না, খুবই ভালো স্টুডেন্ট, ও পড়তেছে ঢাকা হিস্ট্রিতে, কিন্তু আসলে হিস্ট্রিতে পড়ার কথা না, ওর যোগ্যতা ছিল ইংলিশে পড়া, অথবা লতে পড়া, অথবা ইকোনমিক্স, অথবা আয়ারে পড়ার, কিন্তু সে কি হয়েছে, ওই যে পেয়েছে ড্রিমস নিয়ে, খুব মজা করে লিখেছে, দিয়ে তার খাতাটা এনেছে, আর এদিকে তোমার সেন্টেন্স মেকিং সে করতেই পারেনি। আমি খুব ভালো করে জানি যে তোমরা একটা অধ্যায় পড়ার সময় সর্বোচ্চ যেটুকু পড়েছো, সর্বোচ্চ পড়লে দেখা যাচ্ছে যে, ও মাঝে মাঝে স্টিকি নোটস গুলো ইউজ করতে পারো। আচ্ছা, সর্বোচ্চ আমরা এই অধ্যায়টা, বই তো কমই পড়ি, নোটস আমরা গাইড বেশি পড়ি, আমি জানি এটা। সো এটা পড়ার পরে সর্বোচ্চ খুব মনোযোগ দিয়ে হলে প্যাসেজটা শেষ করেছো, কিন্তু প্যাসেজের শেষেও কিন্তু খুব সুন্দর সুন্দর দেখবা এমসিকিউ অ্যাড করা থাকে, উইদাউট ক্লু অ্যাড করা থাকে, উইথ ক্লুজ অ্যাড করা থাকে, এবং মজার ব্যাপার হচ্ছে এখান থেকে প্রশ্ন অনেকবার আসছে, যেমন স্টিগমা ওয়ার্ডটা আসছে অ্যানাউন্সমেন্টগুলো থেকে, তারপরে আরেকটা বলে যে লুনার ইয়াটা আসছিল না, মুন থেকে লুনার, ওই যে হ্যাঁ ল্যাটিন অ্যাডজেক্টিভ, ল্যাটিন অ্যাডজেক্টিভ, এটা কিন্তু কোত্থেকে আসছে, এটা কোন টেক্সট থেকে আসছে, আবার মূল টেক্সট থেকে না, মানে কি প্র্যাকটিস থেকে। তো এখন তোমার কি গাইড বিক্রি করে দিয়েছো? আছে না, এখন এই গাইডটা কাজে লাগাবা, ঠিক আছে? যেমন ধরো এই ফিল ইন দ্য গ্যাপটা, কিন্তু উত্তর দেওয়া নাই, কিন্তু গাইডে কিন্তু উত্তর করা আছে সুন্দর করে, তারপরে তোমার সময়টা সেভ হয়ে যাচ্ছে। এবং তুমি দেখবা মাঝে মাঝে দেখবা যে তোমার বইয়ের শেষে এই যে দেখো ওয়ার্ড দেওয়া থাকে, কিছু বাক্য তৈরি করতে বলে, কিন্তু এটা কিন্তু টেক্সট থেকে আছে ঢাকা ইউনিভার্সিটিতে, বইয়ে দেখবা শেষে, শেষে বলতে একটা প্যাসেজ শেষে দেখবা এরকম গুলো করা থাকে। এন্ড তুমি দেখবা যে ওইখানে হচ্ছে অনেক সময় বলবে যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে থাকে, তারপরে সেন্টেন্স মেক করতে থাকে, তারপরে একটা লাইন ধরে প্যারাগ্রাফ করতে থাকে। তাহলে আমরা যদি টেক্সটটাকে ইন্টারমিডিয়েট থেকে ভেবে পড়তাম, যে ওই ওয়ার্ডটা থেকে কোন পার্টস অফ স্পিচ, সেটা অর্থের, ওই ওয়ার্ডের অর্থটা কি, এবং এখান থেকে আমরা বাক্য তৈরি করতে শিখি। তো এখানে আসলে একটা জিনিস খেয়াল করো, আমি ছবিগুলো কেন দেখাচ্ছিলাম একটু বলি।
দেখো মানে এটা জাস্ট দেখানোর ট্রাই করছি, খেয়াল করছো এই ওয়ার্ড গুলো কিন্তু এখানে আসছে। তোমরাও ভাই যে টেক্সট পড়ে হয়তো ধুলো পড়ে গেছে, ধুলোগুলো পরিষ্কার করে ভালো মতো করো। হ্যাঁ, দেখছো এগুলো কিন্তু অধ্যায়ে মানে মূল চ্যাপ্টার শেষের কাহিনী এগুলো, খেয়াল করেছো? কোনো কিছু বাদ নাই, এভাবেই পড়তে হবে। দেখো দেখো কত সালে কত কি, এগুলো কিন্তু বিভূতে ফাটা দিতে পারবা, এটার প্রশ্ন আসে। দেখো 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 তো এই যে বিষয়গুলা, আর তোমরা কি করো, ন্যানসন ম্যান্ডেলাকে দেখি ছবিগুলোকে মেয়ে বানায় ফেলছে, একে ধরো স্কার্ফ পরাই দিয়েছে, লিপস্টিক করছে। আরে আজিব ভাই, দ্য ডিফারেন্সেস, তাই না? তো এগুলো মেনটেন করতে হবে। অ্যান্ড হচ্ছে তোমার কিরণ ভাইয়া মূলত টেক্সটগুলোর থেকে তোমাদের টেক কেয়ার করবে। সো টেক্সট রিলেটেড সকল কোয়েশ্চেন আমি এবং তোমার কিরণ ভাইকে করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো কিরণ হচ্ছে ওদেরকে একটু বলো যে আমি দেখাচ্ছি যে তোমার অভিজ্ঞতাটা কি ছিল টেক্সট পড়তে গিয়ে, এবং তুমি হচ্ছে কিভাবে পড়তা এই 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 টেক্সট গুলো নিয়ে, ঠিক আছে? একটা টেক্সট স্টার্ট করতে কিভাবে? আচ্ছা, টেক্সট বই নিয়ে যদি বলি, সে আমরা হচ্ছে নেলসন ম্যান্ডেলার এই প্যাসেজটাই পড়তেছি, কারোর কাছে কি বই আছে? আচ্ছা, এই বইটা যদি বের করি, একটা জিনিস দেখতে পাই যে বিভিন্ন পরীক্ষায় আমরা কিন্তু একাডেমিকেও এটা পাইছি যে হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে বলে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রেফার্স টু, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা এমসিকিউ পাইছি, মানে ইন্টারমিডিয়েট লেভেলে আমরা যে এমসি গুলো সলভ করছি এখানে আমরা পাইছি। কিন্তু সমস্যা হচ্ছে অ্যাডমিশনে গিয়ে কিন্তু এভাবে এত ইজিলি থাকবে না। একটা যদি আমি এক্সাম্পল দিই, এই যে আমাদের যখন এই প্যাসেজটা পড়া শেষ হয়ে যাচ্ছে, আচ্ছা এই প্যাসেজটা কি কেউ পড়ছি মানে ফুল পড়ছি এমন তো মানে সবাই আছে, কেউ তো এমন নাই যে একবারে ধরেই নাই এমন তো না, পড়ছি। তো হ্যাঁ। আমার হচ্ছে সবার উদ্দেশ্যে একটা কোশ্চেন, যে নেলসন ম্যান্ডেলা যে 27 বছর জেল খাটছে এটা তো আমরা সবাই জানি, কিন্তু যদি দিনের হিসাব করি কত দিন ধরে জেল খাটছে এটা কি কেউ জানি? কত দিন ধরে দিনের হিসাবে সংখ্যাটা 27 বছর বইতেই আছে, এটা তো টেক্সট বই আছে, জানি এটা। একটু খেয়াল করি, যখন প্যাসেজটা শেষ হয়ে যাচ্ছে, পেজ নাম্বার হচ্ছে 11 পাইছি। একজনের পেজ নাম মিলবে না কিরণ, একজন এক একটা। পেজটা যখন শেষ আর কি একদম এই পেজে দেখবো আমরা এইখানে একটা এই যে রিঅ্যারেঞ্জ করতে দেওয়া আছে, জাম্বল সেন্টেন্স আছে, বলছে যে অ্যারেঞ্জ করতে হবে। এখানে লেখা আছে, সবাই একটু খেয়াল করে দেখি, মাই 10,000 days অফ ইমপ্রিজনমেন্ট ওয়ার অ্যাট লাস্ট ওভার। মানে কি, আমার যে 10,000 দিনের জেল খাটার যে মানে জেলবন্দি যে জীবনটা, পরিশেষে সেটা সমাপ্তি ঘটলো। এটা কই ছিল? টেক্সট বই, কিন্তু আমরা কিন্তু এটা পড়ি না। সো ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যায় যে ওনারা এমন জায়গা থেকে প্রশ্ন করে, টেক্সট বই তো মোটামুটি আমরা সবাই পড়ি, কিন্তু ওনারা যেটা করবেন টেক্সটের প্রশ্নটাকেই গ্রামাটিক্যালি খাটায় প্রশ্ন দিবে, ইদার অর টেক্সটের বাইরে যে জিনিসগুলো থাকে কিন্তু টেক্সট বই আছে ওই জায়গা থেকে প্রশ্ন করবে। যেমন আমরা যখন 22-23 সেশনে পরীক্ষা দিই, বাংলার ক্ষেত্রে যদি বলি সেম কাহিনী, আপনারা যখন কোনো একটা গল্প পড়বেন ওই গল্পের লাইনটা তুলে দিয়ে কিন্তু গ্রামাটিক্যাল প্রশ্ন করে, এটাই খেয়াল করে দেখছেন? প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলে দেখবেন যে গল্পের কোনো একটা লাইন গল্প ওয়াইজ প্রশ্ন না করে ওইটাকে ওই লাইনটা দিয়ে গ্রামাটিক্যাল প্রশ্ন করছে, অথবা হয়তোবা বলছে যে এই বাক্যটা কোন ধরনের বাক্য, এই বাক্যের রূপান্তর কি, এ ধরনের প্রশ্ন কিন্তু আসে ইংরেজির জন্য। তাই এই যে ভাইয়া যেটা বললেন যে স্টিগমা ওয়ার্ডটা, এটা কই ছিল? এটা টেক্সট বইয়ের মধ্যে কিন্তু নাই, টেক্সট বইয়ের ওই পাশের পেজে আছে, পরীক্ষায় চলে আসছে। আবার একটা এক্সাম্পল আসছিল যে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মুন। এটা কিন্তু আমরা অনেকে ভাবি যে এটা হয়তো বা ল্যাটিন অ্যাডজেক্টিভ থেকে আসছে, নো, এটা কিন্তু টেক্সট বইয়ের মধ্যেই আছে। টেক্সট বইয়ের প্যাসেজের ওই পাশের অংশে একটাই ল্যাটিন অ্যাডজেক্টিভ দেওয়া আছে, যেটা হচ্ছে ওইটা। এখন আমরা যদি গোটা ল্যাটিন অ্যাডজেক্টিভ মুখস্থ করতে যাই, হ্যাঁ ঠিক আছে ভালো, বাট একটু ক্রিটিক্যাল ওয়াইজ যদি পড়ি তাহলে তো টেক্সট বই থেকে ওই জিনিসটা আমরা কমন পেয়ে যাচ্ছি খুব ইজিলি। আর এমন তো না যে হচ্ছে অনেকগুলো টেক্সট বই আছে যেটা আমাদের পড়া সম্ভবই না। আরেকটা জিনিস দেখাই, টু উইমেন প্যাসেজটা যখন হচ্ছে, টু উইমেন প্যাসেজে যখন প্যাসেজটা পড়া শেষ, সাপোজ আমরা প্যাসেজটা খুব ভালোভাবে পড়তে পারি না, ঠিক আছে, কিন্তু কোনোভাবে আমরা টেক্সটের পরের যে টেক্সট বই তো ভালো করে পড়বোই, ঠিক আছে, কিন্তু কেউ যদি ভালো করে না পড়তে সামর্থ্য না হয়, সেক্ষেত্রে দেখি এই যে 2 নাম্বারটা প্যাসেজ যখন শেষ, এখানে একটা বক্স করে দেওয়া আছে, এই বক্সের মধ্যে দ্বিতীয় যে বক্সটা আছে ওর মধ্যে সেকেন্ড যে ওয়ার্ডটা, এখানে দেখেন একটা ওয়ার্ড আছে, দেখতে পাচ্ছেন, নৌজিয়া, মানে কি বমি বমি ভাব। এটা কিন্তু পরীক্ষায় চলে আসে, হয়তো প্যাসেজের মধ্যে অনেকে পড়ে নাই, কিন্তু পরের অংশগুলো যদি সলভ করে সেই কিন্তু কমন পেয়ে যেত। সো কার্ড স্পেলিং এ আসে, কার্ড স্পেলিং এর মধ্যে আসে। ইনফ্যাক্ট এটা একদমই সত্যি কথা যে আমাদের স্পেলিং যেটা আসবে সেটা হয়তো বা মাস্টার হোক বা অনেক বই বাজারে আছে,
সেগুলো থেকে ভুরি ভুরি না পড়ে আমরা যদি ওই 1 মার্ক কমনের জন্য এই বইয়ের উপর রিলাই হই, আমরা কিন্তু ওখান থেকে কমন পেয়ে যাব। ইনফ্যাক্ট কনজুগেশন অফ ভার্ব একবার আসছিল গত বছরের আগের বছর, যে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট, ওয়েস্টেজ, এটা কোথা থেকে আসছে? ওই যে ওয়াটার ওয়াটার প্যাসেজ থেকে। এটা কিন্তু টেক্সট বইয়ে যখন প্যাসেজটা শেষ, তারপরে যে সেন্টেন্স মেক করতে দেওয়া আছে, সো আপনারা যেটা করবেন আমি বলে দিচ্ছি ইন ডিটেলস কিভাবে করতে হবে, বাট মূল কথা হচ্ছে আপনারা যেটা করবেন, টেক্সট যখন পড়া শেষ, খুব ভালোভাবে পড়া শেষ, তারপরে টেক্সটের পরে যে অংশ আছে ওই অংশটা থেকে কি কি পড়তে হবে আমি বলে দিচ্ছি। সে আমি একটা প্যাসেজ নিয়ে বলি ভাই, আচ্ছা সাপোজ নেলসন ম্যান্ডেলা পড়তেছেন, এখন প্রথমত যে কাজটা করবেন, এটা তো আমরা সবাই জানি যে ম্যান্ডেলা প্যাসেজের মধ্যে আসলে কি কি জিনিস আছে। এখন এটা জানার পরেও কিন্তু অনেক কিছু না জানা থেকে যায়। যেমন আমি যদি এখন প্রশ্ন করি নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল প্রাইজ পায়, সেটা টেক্সট বইয়ের মধ্যে আছে, মুখস্থ আছে সবার 1993। হ্যাঁ, আপনার প্রেসিডেন্ট হয়েছে 1994 গিয়ে 1 বছর পরে। সাধারণ জ্ঞান আছে না আপনাদের? এটা কিন্তু সাধারণ জ্ঞানও পরীক্ষা আসে। এই যে একবার আসছিল আমাদের পরের বছর, আগের বছর, যে মার্টিন লুথার কিং ওনার ভাষণের কথা, এটা কিন্তু টেক্সট বইয়ের মধ্যে আছে। সো আপনারা কেন মিলায়া পড়েন না? আবার দেখেন নেলসন ম্যান্ডেলা কিন্তু একটা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, যেটাকে আমরা বলছি রেস ডিসক্রিমিনেশন বিরোধী আন্দোলন, কিন্তু এছাড়া তিনি কিন্তু আরেকটা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সেটা হচ্ছে ওদের দেশে আপনারা জানেন হয়তো বা অনেকে, যে আফ্রিকাতে এইডস নামের রোগের প্রচুর প্রকোপ আছে, তো উনি কিন্তু এটা নিরাময়েও হেল্প করছেন। এখান থেকে একটা এমসিকিউ জিকেতে চলে আসে যে এইডস এই রোগটার জন্য একটা বিশেষ সাংকেতিক চিহ্ন বা ওয়ার্ড কোড ইউজ করা হয়, এটা কি? তাহলে একটু রিলেট করে পড়লে তো আপনারা কমন পাইছেন। এই যে এখানে লেখা আছে 46664। এন্ড মজার কাহিনী হচ্ছে এই নাম্বারটা হচ্ছে তার তখন যিনি আপনারা জানেন 27 বছর জেলে ছিল, তার জেলের মধ্যে কয়েদির যে নাম্বারটা ছিল সেল নাম্বার, এটা কিন্তু ছিল এই নাম্বারটা। একটু যদি কানেক্ট করে পড়েন জিকেতেও কমন পেয়ে যাচ্ছে, কেন পড়বেন না? সো এগুলো আমরা এখান থেকে প্রোভাইড করার চেষ্টা করবো যখনই কোনো একটা লেসন পড়ানো হোক। আপনারাও একটু যেটা করবেন সেটা হচ্ছে যে অ্যানালাইসিস করবেন, কারণ নিজের অ্যানালাইসিস করলে ওই জিনিসটা স্থায়ী হয় বেশি, আবার নিজের পড়া হয়ে যাচ্ছে, প্লাস এমনভাবে শেখা হয়ে যায় যেটা হয়তো আপনার জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে। কেউ একজন মুখে তুলে দেওয়ার চাইতে নিজে যদি তৈরি করে নিই, এটা কিন্তু বেশি বেটার আই গেস। সো আমরা তো বলবোই। সো ম্যান্ডেলা নিয়ে আমি বলতেছি, শুরুতে যেটা বললাম গোটা প্যাসেজ সম্পর্কে একটা ওভারঅল ধারণা মনের মধ্যে তো আমাদের থাকেই। এরপর আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা প্যাসেজ থেকে, আপনারা খাতে নোট করতে পারেন, নাম্বার 1, প্রত্যেকটা প্যাসেজ থেকে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো আপনারা পাবেন, আমরা কিন্তু সবগুলো শেয়ার করে দিছি এই জায়গায়। আপনারা যেটা করবেন খাতায়, কারণ তুমি বলো আর ওদের একটা করে দেখেন। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু একটু নিচে নামি ভাই, এই যে দেখেন এখানে ওয়ার্ড মিনিং। আরেকটা বলি, তোমরা তো বহুদিন ধরে ভুলে গেছো, আর্টস এগুলো মনে থাকলে সায়েন্স এগুলো একদমই মনে নাই। তো প্রথমত যে কোনো গাইডেই যখন ওপেন করবা, দেখবা অধ্যায়ে কি দেওয়া থাকে, সামারি অফ দ্য লেসন, রাইট? তুমি একটা সামারি অফ দ্য লেসন পড়ে নিলে তোমার মনে পড়ে যাবে যে আচ্ছা এই প্যাসেজটা এই বিষয় নিয়ে হয়ে গেল, তুমি এটার কাজ জেনে গেলা। দ্বিতীয় যে কাজটা, এখন ওই প্যাসেজে তুমি যে পড়বা, ওই প্যাসেজে পড়তে হতে প্রচুর ভোকাবস থাকে, এত ভোকাবস জানা নাই, তো আমি কি করবো, সুন্দর করে গাইড থেকে বা ওই বই থেকে, হতে পারে সেটা গাইড অথবা অ্যাডমিশনের যে কোনো বই থেকে তুমি দেখবা আছে ভোকাবস গুলো আছে, তখন দেখো এইভাবে এই ভোকাবস গুলো। এই যে আরেকটা জিনিস খেয়াল করা দরকার, সাপোজ ওয়ার্ডটা হচ্ছে শেকলস, এটা কিন্তু নাউন। এখন কোনো একটা ওয়ার্ড পরীক্ষা কিন্তু অনেক সময় চলে আসে যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। আবার আরেকটা ঢাকা ইউনিভার্সিটি একটু ক্রিটিক্যাল প্রশ্ন করে, আমরা সেটা বলবো অবশ্যই। সেন্টেন্সে দেখবেন যে শেকলস শব্দটা সাপোজ ধরে নিলাম যে এখানে নাউন হিসেবে বসে, কিন্তু একটা বাক্য এমন ভাবে তুলে দিচ্ছে আপনি কিন্তু মুখস্থ করে গেছেন যে শেকলস মানেই নাউন, কিন্তু একটা বাক্য দিয়ে ওরা শেকলস ওয়ার্ডটাকে এমন ভাবে ইউজ করছে যেটা অলরেডি অ্যাডজেক্টিভের কাজ করে বসে আছে। ওরা কিন্তু বুঝে গেল যে আপনারা মুখস্থ করেছেন, মুখস্থ করলেও কিন্তু আমরা পার পাবো না। সো আমাদের যেটা করা লাগবে, অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ড ইনক্লুডিং স্পেলিং, কারণ স্পেলিং কিন্তু এর মধ্যে থেকে পড়বে, স্পেলিং গুলা সাথে কোন পার্ট অফ স্পিচ, সাথে এই ওয়ার্ড মিনিং গুলো যদি সম্ভব হয় অ্যাটলিস্ট 2টা করে, না পারলে একটা তো মাস্ট পড়ে থাকবো। এইটুকু হলে মোটামুটি এই কাহিনীটা যাবে। আর এটা হলে আরেকটা সুবিধা হচ্ছে, রাইটিং যখন লিখবেন না, রাইটিং কিন্তু আপনার মাথায় শব্দ ভান্ডার দরকার, আপনার চিন্তা আসা দরকার। যারা আমরা নেটিভ স্পিকার না, ধরেন যে আমরা তো ইংল্যান্ডে বা হচ্ছে ওই দেশগুলোতে জন্মগ্রহণ করি না, সো আমরা যখন ইংরেজি একটা বিদেশি যে কোনো বিদেশি ভাষা শিখতে চাই, ওই ভাষাটা আমাদের শেখা উচিত নিজের মাতৃভাষার মাধ্যমে। সো আমরা আসলে বাংলায় কথা বলি, সো বাংলায় কিন্তু আমাদের চিন্তাগুলো মাথায় ঘুরপাক খাই, ওইটাকে ইংরেজিতে যে যত ভালো ট্রান্সলেট করতে পারে সে তত ভালো ইংরেজিতে। সো আমাদের এই ওয়ার্ডের মিনিং গুলো যদি বাংলা খুব ভালো মাথায় থাকে, রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক হেল্প পাবো। কারণ অনেক সময় এমন হয় আমরা লিখতে চাই কিন্তু ওইটার ওয়ার্ড মাথার মধ্যে আসে না, সো এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা রাইটিং ইউজ করতে পারি, কারণ এগুলো দিয়েই তো অনেকগুলো বাক্য গঠন করা যায়, তাই তো? তাহলে এই ওয়ার্ডগুলো খুব ভালোভাবে আমরা শেষ করবো, এটা হলো নাম্বার 1 স্টেপ। এরপরে যে নাম্বার 2 স্টেপ, আমরা শুরুতেই বলছিলাম এই ওয়ার্ডগুলো অনেক সময় বাক্যে ওরা এমনভাবে ইউজ করতে পারে যেটা হয়তো বা ওইখানে শেকলসটা নাউন না অ্যাডজেক্টিভ। সো আমরা যেটা করব, যে কোনো একটা বাক্য দিয়ে আমরা অবশ্যই গ্রামারের একটা চ্যাপ্টার পড়বো এখানে। দেখো ইয়া
আমি এটা দেখাই, তুমি যেটা বলছিলা এগুলো তো আছে, অনেক ওয়ার্ডস আছে, তুমি এগুলো চেষ্টা করো প্রত্যেকটা রাখার। তো দেখো এই যে লর্ড শব্দ লিখেছেন এখানে, এই লর্ড কে তো প্যাসেজ থেকে, এই লর্ডটা কিন্তু মেডিকেলে আসা কোয়েশ্চেন একটা, হ্যাঁ। তবে দেখেন আনউইভার এই ওয়ার্ডটা আসছে, রিজলভ, ডিটারমিনেশন, এগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড। ইনফ্যাক্ট এই লাউড শব্দটার কনজুগেশন অফ ভার্বে, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। সো এটা বই থেকেই দিছে, আপনার কিন্তু মাস্টার বই পড়ার দরকার হয়, এখান থেকেই দিছে। সো এই ওয়ার্ডগুলো পড়লে এই কাজগুলো আমরা পাচ্ছি, এটা হচ্ছে নাম্বার 1 স্টেপ। নাম্বার 2 দেখো, আর একটা কারণ এটা বলতে পারি আমরা যে এখান থেকে প্রচুর প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে, বা গ্রুপ ভার্ব আকারে প্রশ্ন আসে, হ্যাঁ। তো এটা আমরা কেন করব না, এটা এখান থেকেই আসে। এখন তোমরা, আমি তো এটা আবার দিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে শীট দিব না, তখন তুমি দেখা যাচ্ছে যে বললো রান্না করে খাইয়ে দেওয়া হচ্ছে, নিজে খুঁজে বের করা ভালো বেশি। তোমরা সবাই একটা সুন্দর খাতা কিনবা আজকে থেকে, তুমি যা যা পাচ্ছ তা তা করে ফেলবো। তোমার হাতে তো বই আছেই, কোনো কোনো টেক্সট বই তুমি তো কিনবাই, মানে বাজারে প্রচলিত, সেখান থেকে কিছু মানে তুমি হেল্প নিবা, পাশাপাশি সবাই যে একটা সুন্দর একটা খাতা করবা, অথবা A4 সাইজ, যেহেতু আমাদেরকে জমা দিবা তোমরা, অথবা A4 সাইজের পেপারে করে আমাদেরকে জমা দিতে পারো। ইনফ্যাক্ট আমার হচ্ছে এরকম এই প্রত্যেকটা প্যাসেজের উপরে নিজস্ব একটা নোট করা ছিল, যেগুলো অবশ্যই এই প্যাসেজের মধ্যকার ইম্পর্টেন্ট লাইন। এমন সময় একটা বলি, একটা এক্সাম্পল দেখেন, এই নেলসন ম্যান্ডেলা প্যাসেজটারই পরের লাইনে একটা লাইন আছে, আই উইল ফাইট ইট নাও অ্যান্ড উইল ডু ড্যাশ আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ। এখানে উইল ডু সো হবে, সো এখানে সো এর গ্রামাটিক্যাল ব্যাখ্যা অবশ্যই আছে, কিন্তু অনেক অপশন থাকার কারণে এটা আসলে অনেক সময় আমাদের হয় না, রাইট আনসার করতে পারে না। সেটা টেক্সট বই থেকে দিচ্ছে। আমি যেটা করতাম, আপনারা যেটা করবেন, এগুলো তো রাখবেনই, এর সাথে এই প্যাসেজটা থেকে ইম্পর্টেন্ট কি কি লাইন আছে আপনার মনে হচ্ছে যে আসতে পারে, ওই লাইনগুলো মুখস্থর মতো করে ফেলবেন, 2-3 বার লিখে ফেলবেন, বা নিজের যে নোটটা, ওই নোটটাতে এই জিনিসগুলো রাখবেন। তো যেটা হয়, ঢাকা ইউনিভার্সিটি অনেক সময় যেমন টেক্সট বই ওরিয়েন্টেড প্রশ্ন বেশি করে, দেখা যায় যে পুরো একটা লাইন তুলে দিছে, 2-3 জায়গায় গ্যাপ দিয়ে রাখছে, কিচ্ছু না, কোনো গ্রামারও পড়ার দরকার না, আপনার যদি টেক্সট বই ভালো করে পড়া থাকতো ওই ওয়ার্ডগুলো আপনি দিয়ে দিতে পারতেন। কিন্তু আমি, আমার মনে আছে এটা ভয়েস চেঞ্জ আসছিল এই তোমার টেক্সট থেকে নিয়ে, একটা ভয়েস চেঞ্জ। ইনফ্যাক্ট আপনাদের এই মাদার ইন ম্যানভিল আছে, আপনারা পড়ছেন? হ্যাঁ, এটা থেকে কিন্তু ন্যারেশনও দিয়ে দিতে পারে একটা, বলা যায়। হ্যাঁ, তো এটা থেকে আমরা প্র্যাকটিস করবো, অবশ্যই আমরা এমসিকিউ এগুলো অ্যাডও করবো ইনশাআল্লাহ, যাতে আপনাদের ওইরকম ক্রিয়েটিভ প্রশ্নে পরীক্ষা দিলে আপনারা কালকে তো একটা ইয়া দিবা, মানে হচ্ছে এক্সাম দিবা, ওই কোশ্চেনেই তুমি বুঝতে পারবে আসলে কত ক্রিয়েটিভ প্রশ্ন এখান থেকে আসতে পারে। সবগুলো আমি যা যা দেখাচ্ছি আজকে, ও যেমন বলো নাউন নাকি অ্যাডজেক্টিভ, এটা পড়বে, পাশাপাশি আমরা একটা সেন্টেন্সের লাইন তুলে দিব, শ্যাকেলস অফ, হ্যাঁ, বা তোমার দেখাও। আচ্ছা, আরেকটা বিষয়, এটা আমি পরে এক্সপ্লেন করি, তার আগে দেখো। সো প্রথমত আমরা কি করব, ভোক্যাবস, ভোক্যাবসটার কোন পার্টস অফ স্পিচ সেটা, যেটার মিনিং সিনোনিম। দ্বিতীয় তো দেখো এখানে এই যে ইমপ্রিজন ফর, ব্রিং ডাউন, এটা গুরুত্বপূর্ণ কিন্তু ফ্রেজ, বুঝতে পেরেছো? 22-23 সেশনে দেখবেন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আসছিল টেক্সট বই থেকে, ম্যারিং অফ, হ্যাঁ, শিল্পী থেকে আসছে অধ্যায়টা। তো এই যে কমিয়ে আনা বা পয়েন্টার, মানে চালিয়ে যাওয়া, চার্জ উইথ, মানে এবং এটা প্রিপোজিশন, চার্জ উইথ, হ্যাঁ। তারপরে হচ্ছে ফাইট এগেনস্ট, হ্যাঁ। তারপরে অ্যাট লাস্ট, এই যে গো অন, ডিটারমাইন টু, এগুলো সব টেক্সট থেকে আমরা যদি দাগায় পড়ি, আমরা এক্সট্রা পেইন নিতে হবে না আমাদের। এইগুলাই সেকেন্ড পেপারে আসে, এইগুলাই অ্যাডমিশনে আসে, বিসিএস এ ওইগুলা থেকে আসে। সো টেক্সট পড়লে কিছু তো এক্সট্রা পড়তে হবে, আছে তো হবেই, হ্যাঁ। কিন্তু এই যে একটু যে সিস্টেমেটিকলি পড়ি আমরা, ধারণা করা যায় ভাইয়া দুইটা যদি পড়ে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাধারণত দুইটা থাকে, একটা টেক্সটে থাকবে ইনশাআল্লাহ। সো টেক্সট এক মার্ক তো, তবে আমরা তো শুধু ঢাকা ভার্সিটি পরীক্ষা দিব না, অন্য ভার্সিটি পরীক্ষার জন্য আমাদের আসলে পড়তেই হবে শেষ পর্যন্ত, জিএসটি তো আমরা পাবো। আর দেখো যে কারেক্ট স্পেলিং দেখো তো, এই কারেক্ট যে সবাই বললে রিউটার্স, এদিকে রিউটার্স না রয়টার্স, জোহান্সবার্গ রয়টার্স থেকে লিখছে না, হ্যাঁ। তো এই যে ব্যাপার, আর রয়টার্স ওজন কানেক্ট করতে বলে। আচ্ছা, রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা বলো তো, জানা আছে? না, ইউএসএ সংবাদ সংস্থা, তাই না? তোমাকে বুঝতে হবে রয়টার্স। তাহলে ইউএসএ সংবাদ সংস্থা কয় আছে কি, রয়টার্স আছে, তারপরে তোমার হচ্ছে সিএনএন আছে, তাই না? আবার বিবিসি বাংলা হচ্ছে কি, বিবিসি না, বাংলা না, বিবিসি হচ্ছে কি ইংল্যান্ড। বাংলাদেশের সংবাদ সংস্থার নাম কি জানো? বাসস, বাংলাদেশ। তো এই যে কানেক্ট করে যদি পড়তে পারো, এক্স্যাক্টলি, কারণ হচ্ছে এজিকে তো এইগুলো কমন পাওয়া যায়। হ্যাঁ, তো এগুলো না, যে এই স্পেলিং গুলো, এগুলো না যে কোনো বাজারে প্রচলিত সব বইতে তোমরা আছে। সো ওই বইটা পড়ার আগে, মানে ধরো তুমি একটা বই পড়বা, সে তুমি টেক্সট হ্যাক পড়বা, অথবা অ্যাসপেক্টের বই পড়বা, অথবা টেক্সট প্যানাসিয়া পড়বা, যাই পড়ো না কেন, অথবা জয়কলির বই পড়ো, যেটাই পড়ো না কেন ভাই, ওটা আগে খুলো না, আগে এটার প্রতি 100 প্রিপারেশন নিয়ে এবার তুমি জাজ করে দেখো, তোমার ভালো লাগবে। আল্লাহ, আমি তো পারছি। তুমি টেক্সটটা এমন করে পড়বা যাতে করে তোমার প্রত্যেকটা বই সলভ করতে তোমার জন্য কোনো পেইন নিতে না হয়, অটোমেটিক। কি বানান পারবা না এখানে, হুইচ ইজ দ্য ইনকারেক্ট। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা কিন্তু অনেক জিনিস, হুইচ ইজ নট কারেক্ট,
তুমি নট চোখে পড়বে না, হুইচ ইজ এই অপশন এতে তুমি ওটা দেখাবা, কারণ অপশনগুলো এমন সেট করা হবে তোমার তোমার এখানে তোমাকে মানে স্টর্মিং করা হবে। তো দেওয়া আছে, তুমি পড়েছো যে দেখে মজা লাগছে, এই নাম্বার তুমি দাগা দিয়েছো, পরে দেখবা আল্লাহ এখানে যে নট দেওয়া আছে, অথবা আসতে পারে হুইচ ইজ নট ইনকারেক্ট, তার মানে কি হুইচ ইজ কারেক্ট। তো এই জন্য তুমি সব বানান মুখস্থ করে গেলে আর প্রশ্ন বুঝলা না, তখনও কিন্তু প্রবলেমস হয়ে যাবে, মাথায় রাখা লাগবে। বিওপি তে কিন্তু এই ধরনের প্রশ্ন বেশি আসে। হ্যাঁ, এবং ঢাকা ভার্সিটিতে যে নশিয়া বললা না, এটা তো ঢাকা ভার্সিটিতে স্পেলিং এ আসছে, যে হইছে কার্টি স্পেলিং আর ওয়ার্ড। তো এই যে এই বিষয়গুলোর প্রতি তোমার খেয়াল রাখতে হবে। আমি একটা ফেস এমন ভাবে পড়বো, তুমি খেয়াল করছো যে চুজ দ্য কারেক্ট নেম, ডট ডটও আসতে পারে, ডট আছে না নাই খেয়াল করো ভালো করে। হ্যাঁ, FW দ্য ক্লার্ক, FW ডি ক্লার্ক নাকি FW ডি ক্লার্ক, কোন বানানটা, তার মানে তুমি বুঝো ইউ হ্যাভ টু বি কনসার্ন। খেয়াল রাখবা ভাই, তুমি শীর্ষস্থানীয় একটা ইউনিভার্সিটিতে যাবা, তো তোমাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে ভাই। হ্যাঁ, এটা নিয়ে এটুকু ভাই করাই লাগে, তাই না? এই যে কিরণ তুমি যেটা বলছিলা প্যাসেজ নিয়ে, এখন বলতে আচ্ছা, এবার আসি মূল প্যাসেজে। নাম্বার 1 কাজ ছিল ওয়ার্ড আইডেন্টিফাই করা, ইনক্লুডিং স্পেলিং, পার্ট অফ স্পিচ, এবং ওটা নিয়ে কোনটার হচ্ছে সিনোনিম দেখো দা এবং অফের মাঝে একটা ওয়ার্ড ফেলা, এটা আমরা সবাই জানি। তো সাইকেলস এরকম পড়তে পারে, তোমাকে আরো সহজ করে দিতে পারে। হ্যাঁ, সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস আইভ হেয়ার, শ্যাকল কি, কোন পার্টস অফ স্পিচ, তোমাকে এভাবে দেখতে হবে। এবং এখানে কিছু বলি, কিরণের সূত্র ধরে বলছে টু আ মাল্টি অ্যাপারথিডের প্রিপোজিশন কি হয়, টু। তুমি যখন প্যাসেজগুলো পড়তেছো, নেলসন ম্যান্ডেলা গাইডেড, ওজন বলে মাথায় ঘুরবে, গাইড মানে কি, পরিচালিত করা, তাহলে গাইডেড আর এটা ভার্ব, তাহলে এটাতে একটা সেন্টেন্স মেক করে দেখি তো পারি কিনা, এটা নিজেকে জাজ করতে হবে। হ্যাঁ, সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারথিড, শ্যাকলস মানে কি, শৃঙ্খলা, সো শ্যাকল দিয়ে, তার মানে কি তুমি যদি এইটুকু মুখস্থ করতে পারছে, তোমার একটা দুইটা তিনটা চারটা সেন্টেন্স মেক করা হয়ে গেল। অনেক সময় বলি যে যদি তুমি সুযোগ পাও টেক্সট থেকে সেন্টেন্স মেক করতে, তাহলে তোমাকে বলছে যে তুমি অ্যাপারথিড নিয়ে একটা সেন্টেন্স মেক করো, মেরে দিবা নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারথিড টু আ মাল্টি-নেশনাল ডেমোক্রেসি, আচ্ছা ফুল স্টপ। তো তোমাকে বলবে মিনিংফুল সেন্টেন্স মেক করতে, বারবার করে বলে দিচ্ছে মিনিংফুল সেন্টেন্স মেক করে, এটা কি মিনিংফুল সেন্টেন্স না? অফকোর্স। তাহলে আমি যদি একটু ভালো করে টেক্সট পড়তে পারি, আমার একদিকে অনেক পাখি মারা হচ্ছে, আমি সেন্টেন্স মেক করতে পারছি, আমি হচ্ছে কার্ড স্পেলিং করতে পারছি, আমার সিনোনিম অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমার ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচও হয়ে যাচ্ছে। তারপর দেখো বলছে অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন মানে কি বুঝতে হবে, পুনর্মিলন বা সংহতি। হ্যাঁ, হু কেম টু এমবডি, এমবডি মানে কি, কোন পার্টস অফ স্পিচ, নিচে দেখবা একটু করে দিয়ে দেখবা, দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড ইজ অ্যান অ্যারাউন্ড, এখানে কি একটা প্রিপোজিশন, অ্যারাউন্ড বা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, দুটোই হতে পারে অ্যান্সার। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, ডিকেডস আমি পারি নাই, আমি খুব কষ্ট লাগে জানো, আমি অনেকবার বলছি এই কথাটা, যে আমি পরীক্ষা পড়েছিল 2015 সালের সেশনে ঢাকা ইউনিভার্সিটি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রেফার ডিকেড, অপশন এ 12 ইয়ার্স, অপশন বি 10 ইয়ার্স। আমি জানতাম, মানে কেন জানে কি মনে হলো 12 ইয়ার্স মেরে দিয়ে আসছে। আচ্ছা, খুব সহজ একটা, এই যে জানা জিনিস কি যে কষ্ট, ডিকেড মানে তো দশক। আমি জানি না আমার কি হয়েছিল, আমি 12 বছর মেরে দিতে পারছি, কিন্তু এরা মানে হচ্ছে কি 12 বছর, ডিকেড মানে 10 বছর। এই ডিকেড শুধু ঢাকা ভার্সিটি না, অনেকবার আসছে বিভিন্ন জায়গাতে। ফর দিস ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি ম্যাটার নেভার লস্ট হিজ রিজলভ, রিজলভ মানে কি, দৃঢ়তা, কঠোরতা, দৃঢ় সংকল্প। হ্যাঁ, যে লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশনস, পিপলস করতে হয়, কেন পিপলস করা আছে, এই যে গ্রামাটিক্যাল টার্ম গুলো, কারণ আমরা জানি যে পসেসিভ কেসের পরে কি হয়, একটি ওয়ার্ড সেটি কি হয়, নাউন হয়। এখন নাউনের তো পজিটিভ কেস হয় না, নাউন টু পজিটিভ কেস কি করতে হয়, অ্যাপোস্ট্রফি সাহায্য নিয়ে, লিমানচেপেন ইজ আ নাউন, ওকে ভাবে পড়তে হবে। তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া আমি তো নেলসন ম্যান্ডেলা পড়ছিলাম, তো এইটা কোন পার্টস বুঝতে পারছি না, এই জন্য তো ভাই আমার একটা গ্রুপ খুলেছি, বা তোমার কিরণ ভাইয়েরা না থাকলে অ্যাড হয়ে যেও, তোমার কিরণ ভাইয়েরা সবসময় থাকবে, শুক্রবার তোমার নিয়ে আসবা, 3টা থেকে ওরা থাকবে, ক্লাস শেষে আধা ঘন্টা ওর সাথে বসবে, যে ভাইয়া এটা কি, ভাইয়া এটা কি, এটা কোন পার্টস, যদি আটকে যাও সেই ক্ষেত্রে যে আমরা আছি। তারপরে হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রেক ডাউন, টু ডিটারমাইন্ড প্রিপারেশন কি হয়, টু হয়, অনেক গুরুত্বপূর্ণ, প্রচুর আসছে পরীক্ষায়। ব্রিং ডাউন মানে কি, খেয়াল রাখবা, কমিয়ে আনা, হ্রাস করা বা ভেঙে ফেলা। হ্যাঁ, অ্যাপারথিড হোয়াইল অ্যাভয়েডিং, ভাই তোমাকে হোয়াইলের নিয়ম বুঝতে হবে, হোয়াইলের পরে কি আসলে ভার্ব প্লাস আইনি চলে আসে। আর সিভিল ওয়ার, হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, ক্যারিজমা বলতে আমরা কি বুঝি, অনন্য প্রতিভা, সম্মোহনী ক্ষমতা, এটা দিয়ে একটা তোমাকে সেন্টেন্স মেক করার যোগ্যতা অর্জন করতেই হবে। হেল্পড হিম উইন, এটা আমি লাল কালি করে রাখছি,
হেল্পড এর পরে তো আমাদের তো ছোটবেলা শেখানো হয়েছে পাশাপাশি দুটি ভার্ব আইনজিত হয়, কেন উইনিং হলো না, কেন টু উইন হয় নাই, কেন বেস ফর্ম, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ হয়েছে, আর এটা হচ্ছে কি পজিটিভ ভার্বের কারণে বিষয়টা এমন হয়েছে। দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তোমাকে গ্রামাটিক্যাল আইটেম গুলো বোঝার চেষ্টা করতে হবে। প্রশ্ন পড়তেই পারে ক্যারিসমা হেল্পড হিম ড্যাশ, অপশন এ উইন, অপশন বি উইন্ড, অপশন সি উইনিং, অপশন ডি নান অফ দেম। টু উইন দিলে তারপর দুটো রাইট হয়ে যায়, কারণ আমরা জানি হেল্পের পরে বেয়ার ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ হয়। এই যে মানে আমরা তো আসলে প্রত্যেকটা পেজে পড়তে পারবো না ভাইয়া, আমার সব মিলে হয়তো 10টা বা 15টা শুক্রবার পেতে পারি। 15টা শুক্রবারে কি ধরো 4 মাসে, প্রতি মাসে 4টা করে শুক্রবার আসে, 4 বা 4 16টা শুক্রবার, ধরো 16 শুক্রবারে কি এত কিছু সম্ভব? প্রত্যেকটা প্যাসেজ, একটা প্যাসেজ পড়তে তোমার 2 দিন লেগে যাবে আমরা যদি পড়ানো শুরু করি। সো আমি তোমাদের গাইড করে দিচ্ছি এইভাবে পড়তে হবে। এবং দেখো আমি কিছু কিছু লাইনে কিন্তু দাগ দিয়ে রাখছি, তার মানে কি পড়তে পারে না পরীক্ষায়। ম্যান নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন, এক্সপ্লেইন ইট। এই তো ওকে, কিরণ আমরা বুঝছি মোটামুটি ভাবে ওয়ার্ড গুলো আইডেন্টিফাই করে পার্টস অফ স্পিচ নির্ণয়। সেকেন্ড হচ্ছে ভাই যেটা বলো গ্রামাটিক্যাল জিনিসগুলো মাথায় রাখা, 2 নাম্বার গেল। নাম্বার 3 যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি যখন টেক্সট বই থেকে খুব বেশি প্রশ্ন করতো, বলা যায় না আবার এই বছর প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করতেই পারে, 2 বছর 3 বছর পর পর চেঞ্জ হয়। সো আবার টেক্সটে ফিরতে পারে অনেক বেশি প্রশ্ন, ওই সময় দেখা যায় তো টেক্সট থেকে হুবহু লাইন তুলে দেয়। খেয়াল করে দেখবেন, আমি অ্যানালাইসিস করে এটা দেখছি, টেক্সটে যে প্রশ্নগুলো করা হয় প্রত্যেকটা প্যারা থাকে না, এগুলোকে স্ট্যান্ডার বলা হয়, এক একটা স্ট্যান্ডার। তো স্ট্যান্ডার প্রথম যে লাইনটা থাকে ওইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং অনেক সময় দেখা যায় ওই লাইনগুলো থেকে প্রশ্ন আমি আপনাকে দেখাতে পারবো হাতে কলমে, যে যে প্রশ্নগুলো আসছে টেক্সট থেকে দেখবেন যে সবগুলোর ফার্স্ট স্ট্যান্ডার ফার্স্ট লাইনটা থেকে প্রশ্ন আসছে। সো এটা কিন্তু একটা দেখার মতো বিষয়। সো আমরা যেটা করবো, প্রত্যেকটা স্ট্যান্ডার্ড যখন আমাদের প্রিপারেশনটা ওই লেভেলে চলে যাবে, যদি আমরা চাই যে আমাদের প্রিপারেশন এমন হবে দুনিয়ার যেখান থেকে আসুক আমরা পারবো, সো আমরা যেটা করবো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্রথম লাইনটা মোটামুটি ভাবে মুখস্থ করে রাখার চেষ্টা করবো, কিছুটা মুখস্থ টাইপ, যেন আমরা মোটামুটি অনেক সময় দেখা যায় যে একটা লাইন তুলে দেয় অনেক জায়গায় হচ্ছে গ্যাপ দিয়ে রাখা হয়, তো ওই গ্যাপে কোন ওয়ার্ডটা বসবে এটা কিন্তু মুখস্থ থাকলে ইজিলি পারা পসিবল। অনেক সময় দেখা যায় কাছাকাছি ওয়ার্ড দেওয়া থাকে, আপনার মনে হতে পারে এটাও তো হয় এটাও তো হয়, কোনটা হবে, টেক্সটে কিন্তু এটা আছে তার মানে এটাই হবে, এরকম একটা কোশ্চেন ওয়েস্টেজের, যেটা ওয়েস্ট থেকে ওয়েস্টেজ হবে এটা টেক্সট বই লেখা আছে। সো এটা কিন্তু ওয়েস্টেজই হবে, ওয়েস্ট হবে না, কারণ টেক্সট বই লেখা আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে। এটা হলো নাম্বার 3। নাম্বার 4 ওই যেটা বললাম একটু আগে, যে মুন থেকে যে লুনার হয়, এটা যে টেক্সট থেকেই দিছে, এটা বুঝবো কিভাবে? এরকম কিন্তু আরো অনেক প্রশ্ন আসতে পারে। যেমন আমাদের সময় একটা প্যাসেজ ছিল, এটা হচ্ছে এনভায়রনমেন্টের ওই যে প্যাসেজটা, ওই যে ওয়াটার এভিয়ার, আই থিঙ্ক আপনাদের এটা নাই। তো ওই প্যাসেজটার পরের যেই হচ্ছে 5টা সেন্টেন্স দেওয়া থাকে, ওইখানে লেখা ছিল চেঞ্জ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ডস, মানে আমাকে নিজে প্র্যাকটিস করতে বলতেছে এই ওয়ার্ডগুলোর অন্য পার্টস অফ স্পিচ গুলো কি কি হতে পারে। তোমাদের বইতে আছে এগুলো। হ্যাঁ, যেমন আমি বলতে পারি একটা ওয়ার্ড ওয়াইড, মানে প্রশস্ত, এটা নাউন ফর্ম কি? উইথ, WIDTH, উইথ। এটা আমাদের এতে আসছিল, আমরা প্রোনাউন্সিয়েশন এই যে চলে আসছে, এটা কিন্তু আমি জানতাম না। আমরা পরীক্ষাতে আমি এটা ভুল করেছিলাম। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাদের হচ্ছে ওই যে নেলসন ম্যান্ডেলা প্যাসেজ যখন শেষ হয়ে যাচ্ছে, তারপরে 7 নম্বর একটা MCQ আছে, দ্য ওয়ার্ড ক্যাজম লাইন 13 রেফার্স টু। এখানে একটা অপশন আছে হেট্রেড, আসতে পারে না ভাই এটার হচ্ছে নাউন ফর্ম কি? হেট, কিংবা আসতে পারে হেট্রেড কি নাউন নাকি হেট নাউন, কোনটা বা কোনটা কোন পার্টস অফ স্পিচ, এগুলো কিন্তু পরীক্ষা এখানে লেখা নাই। সো আপনাকে যেটা করা লাগবে, ওই টেক্সটের পরে যে ওয়ার্ডগুলো আছে এগুলো নিজের একটু কষ্ট করে এই ওয়ার্ডগুলো থেকে আইডেন্টিফাই করে করে লেখা লাগবে। সো আপনারা যেটা করবেন, ভাই যেটা বলেন একটা খাতা ইউজ করতে, যে খাতায় টেক্সট বই থেকে এই জিনিসগুলো নিজেরা লিখে নিয়ে আসবেন। আমরা প্রত্যেক সপ্তাহে থেকে আমাদেরকে জমা দিবা, আমরা আবার পরে শুক্রবার করে তোমাদেরকে আবার দিই। এটাতে সুবিধা হবে কি, একজন ধরেন যে এটাই ক্লাস দেখা যাচ্ছে কে কি ভুল করছো, কি কি করেছো না করেছো, এই বিষয়গুলো। আরেকটা সুবিধা হচ্ছে এই যে অ্যানালাইসিস করে নিজেরা বের করবেন, আপনারটা আরেকজন জানতে পারতেছে আর আরেকজনেরটা আপনি জানতে পারতেছেন, এর ফলে সবার জানারগুলো কিন্তু আপনার মধ্যে চলে আসতেছে, আর আমরা তো আমাদেরগুলো জানাবোই। তো এইগুলো ছিল মোটামুটি একটা ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় টেক্সট বইয়ের পরে যে কাজগুলো দেওয়া থাকে ওই কাজ থেকে হুবহু প্রশ্ন চলে আসে। ইনফ্যাক্ট প্যারাগ্রাফ আসে না, প্যারাগ্রাফ কিন্তু ইন্টারকানেক্টেড প্রত্যেকটা প্যাসেজের সাথে। খেয়াল করে দেখবেন এখন পর্যন্ত রিটেনে যে প্যারাগ্রাফগুলো আসছে প্রত্যেকটা কিন্তু প্যাসেজের সাথে কানেক্টেড, এমন না যে হুবহু ওই প্যাসেজের নামের টাইটেলে আসছে, বাট ওই প্যাসেজটার সাথে কানেক্টেড কোনো একটা প্যারাগ্রাফ প্রতিবার পরীক্ষা আসছে। সো এবার এরকম হতে পারে লাস্টে গিয়ে আমরা যেটা করবো, একটা প্যাসেজ যখন পড়া শেষ আমরাই একটা করে লিস্ট দিয়ে দিব, অ্যাটলিস্ট 3 থেকে 4টা করে, ওই 4টার উপরে 10 লাইন করে প্যারাগ্রাফ আপনারা লিখে নিয়ে আসবেন। সাপোজ এই যে কয়েকদিন আগে কোটা আন্দোলন হলো না, এখানে কি ছাত্রদের একটা দৃঢ় সংকল্পের বেসিসেই তো আমরা একটা ফ্যাসিস্ট রেজিমকে অবসান ঘটাইতে পারছি। এর সাথে গেল
হ্যাঁ হ্যাঁ, আমরা flood গেল। ফ্লাডের আমরা ন্যাচারাল ডিজাস্টার নিয়ে কথা আমরা প্যারাগ্রাফ লিখবো, রিসেন্ট ইস্যুস গুলো নিয়ে, হ্যাঁ, কোটা মুভমেন্ট নিয়ে বা এই রিলেটেড কিছু ব্যাপারগুলো নিয়ে যেমন আমরা লিখতে পারি। ম্যান্ডেলা যেহেতু পড়তেছি ভাই, এটাতে তো ম্যান্ডেলার হচ্ছে দৃঢ় বৈষম্য। সংকল্পের কথা আমরা জানি। সো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আমাদের যে ডিটারমিনেশন, এটার সাথে কানেক্টেড করে কিন্তু প্যারাগ্রাফ চলে আসতে পারে। দো ইটস আ হার্ড ওয়ান, বাট এগুলো যদি কঠিন জিনিসগুলো প্র্যাকটিস করে ফেলি, ইজিগুলো তো আসলে এমনিই পারবো। আর এর বাইরে যেটা করব, শর্ট সিলেবাসের যে পোয়েমস গুলো আছে এগুলো নিয়ে প্রত্যেকটার এক্সপ্লেনেশন তো আমাদের থাকবেই। আজকে আমাদের সিলেবাসে ছিল না আই গেস, পরের দিন আমাদের থাকবে, ওই দিন তো ভাই ক্লাস নিবেই। সো ওইটার উপর বেসিস করে কিভাবে পড়তে হবে ওটা আমরা পরের ক্লাসেই দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, মোটামুটি আমরা শেষের পর্যায়ে আসছি, তোমরা মনে হয় বুঝতে পেরেছো একটা প্যাসেজ আমরা কিভাবে পড়বো, এবং আমি দাগ দাগ দিয়েও রাখছি। এখানে আনটিলের ব্যবহার আছে, আনটিল থেকে টিল, এগুলো কিন্তু আমরা ক্লাস গ্রামাটিক্যাল যখন আমরা ক্লাস করবো তখন অটোমেটিক আমরা বুঝে যাবো, এগুলো নিয়ে টেনশন নেই। তোমরা জাস্ট দেখবা স্ট্যাচার মানে কি, চেরিস্ট মানে এগুলো দেখে, হারমোনি কি, ওগুলো প্রচুর পরীক্ষা আসছে। সো আমরা এটাকে খুব ভালো মতো গ্র্যাব করার চেষ্টা করবো। এবং দেখো আমি এখানে একটা আইটেম রেখেছি, শর্ট কোয়েশ্চেন্স আনসার। তোমরা চেষ্টা করবা, আমরা কিন্তু এই আইটেমটা দিব, কারণ এটা বিপিতে পড়ে। শর্ট কোয়েশ্চেন আনসার মানে কখন নেলসন ম্যান্ডেলা আর কি পুরস্কার পেয়েছে বা কখন প্রেসিডেন্ট হয়েছে, এই সাল আকারে সরাসরি আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ, তো আমরা চাই যাতে করে প্রশ্ন করা সাধারণত মাথায় মানে এটা নক করে যে ও এটা তো 1994, এটা তো 1993। তো এই টার্মটাও আমরা অর্থাৎ কালকে একটা এক্সাম দিলেই তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবা, এবং কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতেই থাকবে একটার পর একটা প্যাটার্ন। সব যতগুলো দেখালাম অ্যানালাইসিস করে ততগুলো বেস করে জিকে কানেক্টেড থাকবে। জিকে বলতে জিকে সাধারণ জ্ঞান না, টেক্সট জিকে, টেক্সট রিলেটেড জিকে গুলো থাকবে, একটু কষ্ট করে রিসার্চ করে যে এগুলো প্রশ্ন, এগুলো তার উত্তর করছি আমরা। এবং এটাই যুক্ত করেছি যে বললাম, এটা হচ্ছে তোমাদের বইয়ের ইয়া থেকে নেওয়া, মানে বইয়েও দেখবা এমসিকিউ দেওয়া আছে, বইয়ের অ্যাসেসমেন্ট থেকে নেওয়া, এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন প্রচুর আছে, প্রচুর প্রচুর। এইগুলো তুমি যে কোনো বই থেকে একটা প্র্যাকটিস করলে ইনাফ। এবং উইথ ক্লো দেখবা যে কোনো বইয়ে উইথ ক্লো করা থাকে, এই উইথ ক্লো গুলো সুন্দর করে করবে। যে একটা প্যারাগ্রাফ এখানে আছে, ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, এটা এখন তোমাকে তুলতে হবে 2 দিনের হোমওয়ার্ক, 3 দিন, প্রতিদিন একটা করে দিয়ে দিবো। এটা হচ্ছে আপাতত এটুকু তুলবা, মানে তোমরা আমাদেরকে যে লিখে দিবা সেটা হচ্ছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং, এটা তুলে দিবা। ঠিক আছে, এটা তো আমরা আমাদের মতো দিয়েছি, আর তোমরা যা পড়ে যেগুলো ওয়ার্ড পাবা, যা পাবা সব করবা। আর এক্সপ্লেনেশন গুলো আমরা হচ্ছে ইয়া করলাম, জাস্ট এই যে এক্সপ্লেন দ্য সেন্টেন্স ইন 2 বা 3 লাইনস অন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ। এই যে এ বি সি ডি, এই এ কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই নেলসন ম্যান্ডেলার পরীক্ষা দিবা, নেলসন ম্যান্ডেলার পরীক্ষা দিবা সব, ওটা তো হবেই। এখন থেকে প্রতিদিন রাইট জেলা তুমি দেখতে পাবো না, এখন থেকে প্রতিদিন 2টো করে পরীক্ষা, আধা ঘন্টা। প্রথম 10 মিনিট এক্সাম 2 হবে আর মেমোরি বুস্টের উপর, আর পরের থেকে এটার পরীক্ষা প্রতিদিন, টেক্সটের পরীক্ষা হবে প্রতিদিন। জি ভাইয়া বলো। ও তোমার এটা আর করবো বলো। একচেয়ে বড় করা যাবে না। যেটা বলছিলাম রিটেন প্লাস এমসিকিউ, যারা মনে করছো যে ঢাকা ভার্সিটি পরীক্ষা দিব না, সমস্যা নেই, বাট এমসিকিউ তো সবার জন্য লাগবে, এমসিকিউ পড়বে কালকে পরীক্ষায়, এমসিকিউ প্লাস রিটেন। আজকে রাতে এখন যে পড়া শুরু করবা সুন্দর করে, যা বুঝো তুমি তার উপর বেস করে আমরা তোমাদেরকে দেখাবো যে তোমরা তো এভাবে লিখেছো, এগুলো আসলে এভাবে লিখা যায় সুন্দর করে। তোমার কি রন ভাইয়া হচ্ছে এ বি সি ডি ই 5টা এক্সপ্লেনেশন লিখে দেবে, কিন্তু সেটা শুক্রবার তোমাদের সাথে তুমি মিলাবা তোমরা কি লিখেছিলা, আর আসলে এটা লিখে এভাবে লিখে আরো সুন্দর করা যেতে পারে। আর প্রত্যেকে নিজের মতো ট্রাই করে আমাদের খাতা জমা দিলে আমরা কিন্তু এটার মধ্যে কি কি ভুল নিজেদের হচ্ছে সেটাও কিন্তু আইডেন্টিফাই করে দিব, আর আমরা তো উত্তর আবার দিয়ে দিবই, সমস্যা নেই। তো তোমাদের হোমওয়ার্কটা কালকে জমা দিবা এতটুকুর উপরে, ঠিক আছে, এতটুকুর উপরে। হ্যাঁ, এতটুকু হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আর এতটুকু তোমরা যদি যুক্ত করতে চাও বাক্যগুলো, ওটা তোমাদের, এটা আমি দিলাম পার্সোনালি, আর তুমি কি করবা সেন্টেন্স সহ দিবা। আজকে যে মোটামুটি খুব দ্রুত এটা কভার করা যায়। আর এটা অ্যাড করি ভাই, যেটা বললেন এই যে হোমওয়ার্ক গুলো দেওয়া থাকলে এটা কিন্তু প্রতিদিনের জন্য, ডেইলি। আর প্রত্যেক উইকে আপনারা যেটা করবেন, যে প্যাসেজটা ওই যে আউটলাইন যেটা দেওয়া হয়েছে, যে প্যাসেজ গুলো আছে, আপনারা যেটা করবেন প্রত্যেকে, আমরা যে জিনিসগুলো বললাম যে গুরুত্বপূর্ণ লাইন আপনাদের কাছে কোনগুলো মনে হয়, নিজের খাতা একটা নোট করে রাখবেন। অর্থাৎ পরীক্ষার আগে রাতে কি গোটা বই পড়তে পারবেন না, ওই নিজের নোট করা জিনিসগুলো পড়ে গেলে
অনেক উপকার হয়। সো আপনারা যেটা করবেন, গুরুত্বপূর্ণ লাইনগুলো লিখবেন, সাথে ওয়ার্ড মিনিং। আচ্ছা, এটা তো এত সুন্দরী করে লেখা দরকার নাই, জাস্ট লিখে ফেলো দ্রুত, ছবি উঠাই নিলেও হয়, জাস্ট হ্যাঁ ছবি উঠে নিলেও হয়, বা দাঁতে লিখে ফেলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কারণ অনেকের ফেসবুকে কানেকশন নাই, ওই জন্য আমি জাস্ট তুলতে বলতেছি। যারা আছে, আর এটা আমি দিয়েও দিব, এটা আমি দিয়ে দিব ছবিতে গ্রুপে। হ্যাঁ, আমাদের লেখা আছে না, ওইখান থেকে কপি করে আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 3 দিনের হোমওয়ার্ক, কিন্তু এটা হচ্ছে কালকের, সোমবার একটা দিব, বুধবার একটা দিব। মানে এটা তুমি শনিবার জমা দিবা যারা শনি সোম বুধের আছো, আর রবি মঙ্গলেরা রবিবার জমা দিবা, ঠিক আছে? তাহলে এটার উপর পরীক্ষা হবে আগামী কালকে, মানে পুরো প্যাসেজের উপর এমসিকিউ প্লাস রিটেন 30 মার্কসের। ন্যানসেন ম্যান্ডেলা থেকে 30 মার্কস হবে। তুলেছে সবাই মোটামুটি? শেষ হয়েছে? তুমি লিখতেছো? তাহলে লিখো দ্রুত, খুব দ্রুত তুলে ফেলো। এটা খুব স্বাভাবিক, একটা প্যারাগ্রাফ লিখতে হবে, দ্য কন্ট্রিবিউশন অফ নেলসন ম্যান্ডেলা টু ব্রিং ডাউন অ্যাপাথিজ। আমরা কিন্তু বলিনি যে অ্যাপাথির উপর একটা প্যারাগ্রাফ লিখো, ওই যে ধরে ধরে লিখতে হবে, নেলসন ম্যান্ডেলা ইম্পর্টেন্সটা লিখতে হবে, কন্ট্রিবিউশনস অফ নেলসন ম্যান্ডেলা। আগামীকালকে এক্সাম 1 হবে, হ্যাঁ, এবং প্রতি শুক্রবার আমরা ওই টেক্সটের রুটিন, মানে আমাদের মনে হচ্ছে যে আগে যেটা নিয়ে আলোচনা করবো সেটা পরীক্ষা দেওয়াটাই ভালো, যেহেতু আমাদের হোমওয়ার্কটা অ্যাড হয়েছে একসাথে। এই প্ল্যানটা প্রথম মাথায় ছিল না। আমরাই পেপারস দিব, পেপারসে লিখবা, আমাদের পেপারসে লিখতে হবে, সমস্যা নেই, জায়গা নির্দিষ্ট করে। হ্যাঁ, এটা মোটামুটি হয়েছে। তোলা খাতা ক্লক লক আরো আছে, আরো আছে, মানে তোমরা 3 দিনে হোমওয়ার্কটা নেও। দরকার না, ওটা ফলো করবো না, আমরা শুক্রবার যেটা বলে দিলাম এটার পরীক্ষা হবে এখন থেকে। ওটাতে যা লেখা আছে না আউটলাইন, ওটা না, এখন ক্লাস অনুযায়ী পরীক্ষাগুলো হবে। আমি বলে দিচ্ছি, যারা শনি সোম বুধে আছো, এক্সাম 1 হচ্ছে নেলসন ম্যান্ডেলা নিয়ে, এক্সাম 2 হচ্ছে টু উইমেন নিয়ে, এক্সাম 3 হচ্ছে ড্রিমস এর পুরো চ্যাপ্টার নিয়ে, ঠিক আছে? বা ড্রিমস না, এক্সাম 3 হচ্ছে শুধুমাত্র হোয়াট ইজ ড্রিম নিয়ে, আর এক্সাম 4 হবে ড্রিমস কবিতা আর আই হ্যাভ এ ড্রিম নিয়ে। এটা আমরা দিয়ে দিব না গ্রুপে, এটা টেনশন নাই। সো একদিনের হোমওয়ার্ক এটা, মানে শনিবার আর রবিবার হোমওয়ার্ক এটা, ঠিক আছে? এবার এটা হয়েছে না এটা। আচ্ছা, এবার আমি আরেক দিনের হোমওয়ার্ক দেখাই। এটা বেশি না, এই যে এইটুকু এইটুকু। ওকে, এটা সোমবার, হ্যাঁ এটা সোমবারে জমা দিবা, আর বুধবারে জমা দিবা ড্রিমস, এটা আমরা সোমবারের দিন আবার দিয়ে দিব। এক্সপ্লেনেশন আর ইয়া হচ্ছে কমন বাক্য তৈরি, বাক্য তৈরিটা কমন, মানে সেন্টেন্স মেকিংটা কমন, এটা করবা তোমরা, আর এটা আমি দিয়ে দিলাম আমার মতো করে। আর তোমরা পড়তে গিয়েও যদি তোমাদের কাছে মনে হয় যে এটা একটা এক্সপ্লেনেশন হতে পারে, এটা অ্যাড করে দিবা, বুঝতে পারো? ধরো আমি 5টা এক্সপ্লেনেশন দিয়েছি, এর বাইরে তোমার সমস্যা, আরে এটাও তো একটা এক্সপ্লেনেশন হতে পারে, ওটা তোমরা অ্যাড করে দিবা। ধরো আমি মাত্র এখান থেকে দূরে দিয়েছি, এবার তোমাকে সমস্যা, এটাও তো হতে পারে, তখন ওরাও দিতে পারো, বুঝতে পেরেছো? তো তোমার মতো করে যদি কোনো এক্সপ্রেশন মাথায় আসে সেটাও দিবা, বোঝা গিয়েছে? ওকে, আর বাকি থাকলো ড্রিমস নিয়ে। ড্রিম সেটটা আমরা আগামী সোমবারের দিন ক্লাসে দিয়ে দিব ড্রিম সেটটা, দেন এই 3 দিনের হোমওয়ার্ক নিয়ে আবার শুক্রবার ক্লাস হবে সকাল 9 ঘটিকায়। আর খুব সমস্যা হলে 7টায় মেরে দেবো ক্লাস, যাতে করে না, তাও ঝামেলা আছে, হ্যাঁ, কারণ আরো 8টায় প্রাইভেট আছে, 8:30টায় আছে।
আচ্ছা আচ্ছা, একটু বলবা তোমাদের কি আর কোনো প্রবলেমস আছে, কোনো কোয়েশ্চেন আছে থাকলে করতে পারো। প্রথমে শর্ট কভার করবো, পুরো বই পরে কভার করবো? প্রথমে শর্ট কভার করবো।